ওকে, সবাই একটু মেনশন দিয়ে দাও। ক্লাসটা হচ্ছে আমি জানি না কতটুকু পারফেকশন আমি ক্লাসটা নিব, তবে আই উইল ক্র্যাক। ওকে, ক্লাসটা হচ্ছে অনেক কনফিউশন টাইপের ক্লাস হচ্ছে আজকে আমরা শেষ করব। একদম কনফিউশন রিমুভিং ক্লাস বলতে পারো। ওকে, জাস্ট হচ্ছে কনফিউশন রিমুভিং ক্লাস, একদম সহজ কথা। অনেক কনফিউশন তোমাদেরকে দূর করে দিবে। ওকে, সো দেখো আরো 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 মেনশন করো, বেশি বেশি মেনশন করো। এবং একটু সমস্যা হয়েছে সেজন্য 1 মিনিট 45 মিনিট পরে, সরি 1 মিনিট 45 সেকেন্ড, আসলে আমি নিজেও কিন্তু হচ্ছে একটু সমস্যায় পড়ে গেছি। আচ্ছা দেখো, সো ক্লাসটা একটু সবাই ভালোভাবে দেখবা। ফার্স্ট অফ অল আমরা গত ক্লাসের স্লাইডে কি কি পড়ছিলাম মনে আছে? গত ক্লাসের স্লাইডে আমরা হচ্ছে আলোচনা করেছিলাম আমাদের সমগোত্রীয় শ্রেণী, আমাদের হচ্ছে ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগগুলা, এবং হচ্ছে আলোচনা করেছিলাম হচ্ছে হাকেল নীতি এগুলা, এবং কার্বনের 4টা হাত, এবং হচ্ছে কিছু বেসিক কথাবার্তা, মানে কার্বনের একটা কার্বন হলে সেটার নামকরণ কি হতে পারে, 2টা কার্বন হলে সেটার নামকরণ কি হতে পারে, এরকম ধরনের কথাবার্তা বলেছিলাম। সো আজকে বিষয়টা একটু অন্যভাবে দেখবো। অন্যভাবে বলতে কিরকম, সেটা হচ্ছে হাতে কলমে আমরা আঁকার চেষ্টা করব সবকিছু। যেমন ধরো গত ক্লাসে হচ্ছে আমরা পড়েছিলাম ন্যাপথালিন কেন অ্যারোমেটিক যৌগ, স্লাইডে দেখাইছি, হয়তো অনেক কেউ বুঝো নাই। যেমন অনেক কেউ আমাকে আস্ক করেছিল যে ভাইয়া প্রোপেন এবং হচ্ছে বিউটেন, অথবা প্রোপেন এবং মিথেন, অথবা মিথেন এবং ইথেন, তারা কি পরস্পর সমগোত্রক হবে? সো এটা একটা কনফিউশন ছিল। এবং অনেক কেউ পিরিডিন কি হবে অ্যারোমেটিক যৌগ, এটা কনফিউশন ছিল। মানে মোটামুটি তোমাদের একটা কনফিউশন ছিল গত ক্লাসের মধ্যে, এই জিনিসগুলো তোমাদের কনফিউশন ছিল। সো ভাইয়া এবং আপুরা খুব ভালোভাবে দেখবা কি কি বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে হেটেরোসাইক্লিক জৈব যৌগ আগে শুরু করব, এবং হচ্ছে এরপর অ্যারোমেটিক জৈব যৌগ শুরু করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যারোমেটিক। কোনটা আলোচনা করব? অ্যারোমেটিক আলোচনা করব। ফার্স্ট অফ অল কোন জিনিসটা আলোচনা করব আমাকে বলো। তোমরা কমেন্টে বলতে পারো যে ভাইয়া কোন কোন জিনিসটা আমাদের একটু সমস্যা, আমরা একটু জানাই দাও, কারণ জিনিসটা একটু আস্তে ধীরে শিখতে যাচ্ছি। ঠিক আছে, আস্তে ধীরে জিনিসটা একটু শিখতে চাচ্ছি আমরা। ওকে, দেখো ফার্স্ট অফ অল অ্যারোমেটিক জৈব যৌগ কাকে বলে? অ্যারোমেটিক কম্পাউন্ড, আমি ইংলিশে লিখতেছি সমস্যা নাই। অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলে? অ্যারোমেটিক জৈব যৌগ কাকে বলে? এটা নিয়ে সবার সমস্যা আছে। ফার্স্ট অফ অল অ্যারোমেটিক জৈব যৌগ জিনিসটা কি? অ্যারোমেটিক হচ্ছে বেনজিন, বেনজিনের জাতক এবং বেনজিনের মতো চক্রাকার বিশিষ্ট জৈব যৌগকে অ্যারোমেটিক জৈব যৌগ বলে। কেউ যদি আস্ক করে অ্যারোমেটিক জৈব যৌগ কাকে বলে, অ্যারোমেটিক কম্পাউন্ড মানে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক, অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি, যেগুলো সুগন্ধি, অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি। আর যাই হোক, এটা আসতেছি না। অ্যারোমেটিক জৈব যৌগ কাকে বলে সুন্দর করে বলবা, বেনজিন এবং তুমি, আচ্ছা আর অনেক স্টুডেন্ট আস্ক করছিল যে ভাইয়া আমি কি হোয়াইট বোর্ড দেখে নোট করব নাকি স্লাইড দেখে নোট করব? মনে রাখবা নোটটা হোয়াইট বোর্ড দিকে করার চেষ্টা করবা। স্লাইড হচ্ছে ভাইয়া আমি হচ্ছে তোমাকে মেক করে দিছি, ওটাতে কিন্তু ফিল নাই। স্লাইড, আচ্ছা স্লাইডে কেন পড়াচ্ছি আবার নতুন করে, কেন জানো? কারণ অনেক স্টুডেন্ট হচ্ছে হোয়াইট বোর্ডে পুরো জিনিসটা লিখতে পারে না, সো তাকে স্লাইড দেওয়া হচ্ছে কেন, যে জিনিসটা সে লিখতে পারে না সেটা ইনক্লুড করে দেওয়ার জন্য। বাট স্লাইড থেকে সবচেয়ে বেটার হবে তুমি যদি হোয়াইট বোর্ড থেকে নোটটা যদি করো, তখন দেখবা সেটা ভালো একটা দাম থাকবে। না হলে কিন্তু দাম থাকবে না। আমি চাইলে কিন্তু স্লাইড নাও দিতে পারতাম, বাট দিচ্ছি কেন, যাতে পারফেকশনের জন্য। দেখো, কারণ এলিট বেস মানে হচ্ছে পারফেকশন, এলিটের শব্দ হচ্ছে পারফেক্ট, সবকিছু পারফেক্ট থাকবে। বেনজিন, বেনজিনের জাতক, তাহলে দেখো বেনজিন, বেনজিনের কি বললাম, বেনজিন, বেনজিনের জাতক এবং এবং বেনজিনের মতো, বেনজিনের মতো ডেফিনিশন এটাই কিন্তু, বেনজিনের মতো চক্রাকার বিশিষ্ট, চক্রাকার বিশিষ্ট, চক্রাকার বিশিষ্ট জৈব যৌগকে। কেউ যদি আস্ক করে তুমি কি লিখবা দেখো, দেখো দেখো এই জিনিসটা দেখো, তোমাকে কি যদি আস্ক করে যে অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলে, বেনজিন, বেনজিনের জাতক এবং বেনজিনের মতো চক্রাকার বিশিষ্ট জৈব যৌগকে অ্যারোমেটিক জৈব যৌগ বলে। আচ্ছা, ফার্স্ট অফ অল অ্যারোমেটিক জৈব যৌগ শর্ত কি কি, কন্ডিশন কি কি একটু দেখি, যেটা গত ক্লাসে অনেক কি বুঝো না, একটু ভালোভাবে দেখো, কারণ এগুলো হাতে কলমে লিখতে পারিনি। কন্ডিশনগুলো কি কি? এক নাম্বার কি ছিল আমাকে বলো, এক নাম্বার কি ছিল? সেটা হচ্ছে
বেনজিন কখন অ্যারোমেটিসিটি দেখাবে, অর্থাৎ বেনজিন কখন অ্যারোমেটিক হবে, বেনজিন কখন অ্যারোমেটিক হবে সেটা বুঝবো কেমনে? এক নম্বর শর্ত সেটা হচ্ছে সাইক্লিক হতে হবে, সাইক্লিক হতে হবে। দুই নম্বর শর্ত কি ছিল আমাকে বলো? 2D প্লেনার হতে হবে। সবাই একটু ভালোভাবে দেখো, আমি বললাম সবকিছু কনসেপ্ট বুঝাচ্ছি ভাইয়া। আর তুমি যদি বলো ভাই এর থেকে সুন্দর ডেফিনিশন আছে, না ভাই আর নাই, এর থেকে সুন্দর ডেফিনিশন নাই নেই। বেনজিন, বেনজিনের জাতক এবং বেনজিনের মতো চক্রাকার বিশিষ্ট জৈব যৌগকে বলা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ, অ্যারোমেটিক জৈব যৌগ। সাইক্লিক হতে হবে, 2D প্লেনার হতে হবে। তিন নম্বরে কি বলা হচ্ছিল? কনজুগেটেড। আচ্ছা কনজুগেট জিনিসটা আমি কিন্তু ক্লিয়ার না স্যার, আপনি যে আমাকে ক্লিয়ার করে দেন না, আমি যে সামনে বাচ্চা পড়াবো ওদেরকে কি জবাব দিব? কারণ আপনি যেটা বলবেন সেটা তো ওদেরকে বলতে হবে না। দেখো 4 নাম্বার কি? 4 নাম্বার বলা হচ্ছিল কনজুগেটেড পাইলেটন, 4 নাম্বার বলা হচ্ছিল হাকেল, হাকেল লিখছো না এগুলা? হাকেলস রুল, হাকেলস রুলস ফলো করতে হবে। কি রুল ছিল? 4n + 2, এটা অনেক কেউ বুঝো নাই, পাই সংখ্যক ইলেকট্রন, 4n + 2 পাই সংখ্যক ইলেকট্রন। আচ্ছা স্যার এই কনসেপ্টগুলো একটু বুঝতে কষ্ট হচ্ছিল। আচ্ছা ফার্স্ট অফ অল এটা হচ্ছে কন্ডিশন, মানে একটা যৌগ অ্যারোমেটিক হবে কিনা সেটার শর্ত হচ্ছে এগুলা, সাইক্লিক হতে হবে। তবে একটা কথা, একটা যৌগ সাইক্লিক হয়েছে তার মানে এই না যে সেটা অ্যারোমেটিক হবে, কারণ তাকে সবগুলো শর্ত পূরণ করতে হবে। সো এখন সবগুলো শর্ত পূরণ করতে করতে একটা সময় যখন দেখা যাচ্ছে সে হাকেলস, মানে এটা কি, এটা হাকেলস হবে, হাকেলস রুল, মানে সে যখন হাকেলস রুলস পর্যন্ত সে হচ্ছে কি ফিল আপ করে ফেলছে, তাহলে সেটা 100% অ্যারোমেটিক যৌগ, 100% এটা অ্যারোমেটিক যৌগ। এখন ধরো তোমাকে আমি গত ক্লাসে বলছিলাম যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, এটা হচ্ছে বেনজিন না? বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, ভাই আপনি প্রমাণ করে দেখান। তো অনেকে বলছিল ভাই আমি কিভাবে প্রমাণ করব? এটা কিন্তু পরীক্ষায় মাস্ট আসে যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ প্রমাণ করে দেখান। তো তুমি কি বলবা? ফার্স্ট অফ অল কিভাবে লিখবা? পরীক্ষার 2 নম্বরের জন্য কিভাবে লিখবা? এই যে যারা যারা এখানে ক্লাসটা দেখছো সবাইকে বলছি কিভাবে লিখবা। ফার্স্ট অফ অল তুমি লিখবা অ্যারোমেটিক যৌগ কাকে বলে? বেনজিন, বেনজিনের জাতক এবং বেনজিনের মতো চক্রাকার, এরকম চক্রাকার বিশিষ্ট যতগুলো যৌগ আছে সবগুলোকে আমরা অ্যারোমেটিক জৈব যৌগ বলবো। এক। এখন আমরা এরপরে বলবো অ্যারোমেটিক জৈব যৌগের শর্ত হচ্ছে এগুলা, এগুলোকে তুমি বাংলায় লিখতে পারো কনজুগেটেড পাইলেটন, না লিখে তুমি লিখতে পারো সঞ্চালনশীল পাইলেটন। সঞ্চালনশীল পাইলেটন গুলো কি রকম হয়, সেটআপ গুলো কি রকম হবে আমরা জানি, সেটা হচ্ছে কি সিগমা, এটা দেখো সিগমা পাই সিগমা, সিগমা পাই সিগমা, এরপর হচ্ছে কি সিগমা পাই লোন পেয়ার, একটুক। এটা হচ্ছে তার সেটআপটা, সিগমা পাই লোন পেয়ার। আমি সিগমা এরকম দিচ্ছি, সমস্যা নেই, সিগমা এরকম দাও, সমস্যা নেই। সিগমা পাই সিগমা, সিগমা পাই লোন পেয়ার, এরকম যদি সেটআপ থাকে তাহলে সেটাকে বলা হয় কনজুগেটেড পাইলেটন, যেটাকে বলে ডিলোকালাইজড। আচ্ছা এবার হাকেলস রুল থাকতে হবে, সেটা কিভাবে মেনে চলবে? 4n + 2 পাই সংখ্যক ইলেকট্রন থাকতে হবে। অ্যারোমেটিক যৌগের শর্ত হচ্ছে অ্যারোমেটিক যৌগের অণুতে 4n + 2 পাই সংখ্যক ইলেকট্রন থাকবে এবং এখানে n এর মানটা মাস্ট বি পূর্ণ সংখ্যা হতে হবে, এই এটসেট্রা। সরি পূর্ণ সংখ্যা বলতে 0 হবে না, 1 2 3 এটসেট্রা, মনে থাকবে। এখন তোমাকে ধরো বলছে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ প্রমাণ করে দেখান, তো তুমি কি করবা? ফার্স্ট অফ অল তুমি বলবা বেনজিন হচ্ছে সাইক্লিক জৈব যৌগ। সাইক্লিক হইছে, চক্রাকার হইছে, হইছে 2D প্লেনার। আচ্ছা প্রশ্ন হচ্ছে ভাইয়া 2D প্লেনার মানে হচ্ছে দ্বি সমতল, মানে দ্বিমাত্রিক সমতল। এটা প্লেন মানে কি? সমতল। মানে হচ্ছে এখানে বলা হচ্ছে বেনজিন হচ্ছে একটা প্লেন জৈব যৌগ, প্লেন, প্লেন মানে এখানের মধ্যে কোনো কিছু উপরে নাই, কোনো কিছু নিচে নাই, সবকিছু সমানো। আচ্ছা শোয়ানো কথার অর্থ কি? যে স্যার এটা কি বলতেছেন, এটা চিটাঙ্গের ভাষা, এটা বুঝবা না। মানে শোয়ানো অবস্থায় মানে হচ্ছে এটা হারানো অবস্থায়। তো 2D প্লেনার কখন বুঝবো? যখন সেটা sp2 সংকরণ হবে, sp2 সংকরণ হবে। আমাকে বলো আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি sp2 সংকরণ কখন হবে? যখন ডাবল বন্ড থাকবে, কার্বন কার্বন যখন ডাবল বন্ড থাকবে। এই দেখো কার্বন, এটাকে ভাঙতেছি, এই দেখো কার্বন, এখানে কার্বন কয়টা, বেনজিনে কার্বন কয়টা, বেনজিন কিভাবে আসছে সেটা এখন জানার দরকার নেই ভাইয়া। এই তোমাকে বলছি বেনজিন কিভাবে আসছে সেটা এখন জানার দরকার নেই, আমি জাস্ট একটা জিনিস জানবো বেনজিন মানে কার্বন কয়টা? 6টা। এটা জানছো? জানার পরে আমি এখানে কি বলবো? আমি এখানে বলবো হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন কয়টা? 6টা। হাইড্রোজেন কয়টা? 6টা। হাইড্রোজেন কয়টা? 6টা। হাইড্রোজেন কয়টা? 6টা। ডাবল বন্ড কয়টা? ডাবল বন্ড কয়টা? ডাবল বন্ড কয়টা? সো ডাবল বন্ড এখানে দেখা যাচ্ছে 3টা। উপরের বন্ডটা এই যে কালো যেটা দেখতেছো না, কালো, কালোটা হচ্ছে পাই বন্ড, নিচেরটা কি সিগমা বন্ড। এই কালোটা হচ্ছে পাই বন্ড, কালোটা পাই বন্ড, নিচেরটা কি? নিচে বলতে আরে ভাই বুঝো নাই মনে হয়, এই যে এই দেখো এই যে কালোটা হচ্ছে কি পাই বন্ড, নিচেরটা হচ্ছে সিগমা বন্ড। এই জিনিসটা আমি এখানে বুঝাইছি, এতটুকু বোঝা গেছে? এখন হাকেল ফার্স্টে বলতেছে সাইক্লিক হতে হবে, সাইক্লিক হইছে, ওকে ডান, এক নাম্বার শেষ। 2D প্লেনার, প্লেনার কেমনে বুঝবো? sp2 সংকরণ হইছে কিনা বলো? sp2 সংকরণ কিভাবে? ডাবল বন্ড, আমাকে বলো কার্বন কার্বন এখানে কি সংকরণ? কার্বন কার্বন এখানে কি সংকরণ? আচ্ছা সংকরণ কিভাবে বের করে? সিগমা বন্ড কতটা? যতটা সিগমা বন্ড ততটা অরবিটাল,
স্যার আমি কিচ্ছু বুঝি না। আরে ভাই এই কার্বনের সিগমা বন্ড কয়টা আমাকে বলো। একটা সিগমা বন্ড, নীল হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ড কয়টা সিগমা বন্ড এখানে? সিগমা বন্ড কয়টা কিভাবে বের করে আমাকে বলো। তার সিঙ্গেল বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা। সিগমা বন্ড কয়টা? তিনটা। তিনটা সিগমা বন্ড হচ্ছে তার সংখ্যা কত হবে? কত হবে? sp2 কেন? তার অরবিটাল হচ্ছে তিনটা। তাহলে আমি বলতে পারি sp2। এই বেসিকটা এখান থেকে আসছে। এখন এর ভিতরে বেসিক আর যাওয়ার দরকার নেই, কারণ এর ভিতরে বেসিক দিলে তুমি অ্যারোমেটিকে ঢুকে গেছো। এখন অ্যারোমেটিক পড়তেছি না আমরা। এখন কথা হচ্ছে স্যার কার্বন কার্বন কি সংকরণ? sp2 সংকরণ। সেজন্য কার্বন কার্বন sp2 সংকরণ হওয়ার কারণে আমরা জানি sp2 সংকরণের আকৃতি, সংকরণ কোথায় হবে? কোন আকৃতিতে হবে? সমতলীয় ত্রিভুজ আকারে। মনে পড়ছে? sp2 সংকরণ কোথায় হয়? সমতলীয় ত্রিভুজ। সমতলীয় ত্রিভুজ মানে 2D প্লেনার। 2D প্লেনার, সমতল, সমতল। তার মানে ওইখান থেকে বোঝা গেছে তারপরে বেনজিন হচ্ছে একটা 2D প্লেনার জৈব যৌগ। বাস শেষ। এরপরে কনজুগেটেড কিভাবে বুঝবো? কনজুগেটেড মানে হচ্ছে সঞ্চালনশীল, পাইরটন গুলো ঘুরতে থাকবে। আচ্ছা কিভাবে ঘুরবে? কোন সাইড হবে ঘুরবে? খুবই সিম্পল, সিগমা বাই সিগমা থাকতে হবে। কি বললাম দেখো, সিগমা, সিগমা, এরপর হচ্ছে এই পাই, এরপরে সিগমা, সিগমা পাই সিগমা, এরপরে দেখো সিগমা পাই সিগমা, এরপরে দেখো সিগমা মানে এই যে সিগমা, এরপরে পাই, এরপরে সিগমা। অর্থাৎ জিনিসটা সেটআপটা এরকম রাখতে হবে। সিগমা পাই সিগমা হলে মানে এটা জাস্ট বোঝার জন্য যে সিগমা পাই সিগমা হলে সেটা কনজুগেট, সঞ্চালনশীল থাকে। আর সিগমা পাই লোন পেয়ার এটা আসবে হচ্ছে তোমার ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন এগুলোর ক্ষেত্রে। সো ওইটা ওখানে আলোচনা করব। তা তুমি পরীক্ষা কিভাবে লিখবা? পরীক্ষা খুবই সিম্পল, তুমি লিখবা বেনজিন, বেনজিনের জাতক। সবাই লিখতেছো? এটা লিখতেছো কিনা বলো। বেনজিন, বেনজিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। বেনজিন, বেনজিনের জাতক এবং বেনজিনের মতো চক্রাকার বিশিষ্ট জৈব যৌগকে কি বলা হচ্ছে? অ্যারোমেটিক জৈব যৌগ বলা হচ্ছে। সো আমরা জানি অ্যারোমেটিক জৈব যৌগ হওয়ার জন্য চারটা শর্ত মেনে চলতে হবে। কি কি শর্ত? পরীক্ষা ভাবে লিখবা। এক নম্বর শর্ত হচ্ছে চক্রাকার হতে হবে, দ্বিমাত্রিক সমতলীয় হতে হবে, এবং কনজুগেটেড মানে যে সঞ্চালনশীল পাইরটন থাকতে হবে, এবং হাকেলস রুলটা মেনে চলতে হবে। হাকেলস রুলটা কি? হাকেল নীতিটা কি? রুলস মানে নীতি। নীতিটা কি? নীতিটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের অণুতে 4n+2 পাই সংখ্যক ইলেকট্রন থাকতে হবে, যেখানে n এর মান 1 2 3 এটসেট্রা। এখন যদি কোনো কারণে তিনটা শর্ত তো ইজিলি মানছে, যদি কোনো কারণে n এর মান পূর্ণ সংখ্যা আসে 100% সেটা অ্যারোমেটিক জৈব যৌগ। বাট প্রশ্ন হচ্ছে বেনজিনটা পারছি, বাট আমাকে এখন যদি বলে ন্যাপথালিন বের করে দেখান বা অ্যানথ্রাসিন বের করে দেখান, পারবো সেটা? ন্যাপথালিন বা অ্যানথ্রাসিন যদি বের করে দেখান, এই জিনিসগুলোকে আমি পারবো? লেখা হয়েছে না? ধরো ধরো তোমাকে বের করতে বসে, এটা মুছে দিচ্ছি কেমন? আচ্ছা এখন সহজ সহজ জিনিসগুলো আমরা এখন করবো না, এখন একটু কঠিনের দিকে যাচ্ছি। ধরো তোমাকে বলছে এই জিনিসটা, বলছে ভাই আমাকে ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ কিনা একটু প্রমাণ করে দেখান ভাই। ও ভাই ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ কিনা প্রমাণ করে দেখান। এটা ন্যাপথালিন। আচ্ছা ন্যাপথালিন, ন্যাপথালিন কিভাবে বুঝবা? দেখো ফার্স্ট অফ অল ন্যাপথালিনকে ভাঙতে হবে। ভাইয়া দুনিয়ার সবকিছু কিন্তু ভাঙা যায়, ঠিক আছে? তোমাকে আমি ভাঙতে পারবো কিভাবে দেখো তো। ফার্স্ট অফ অল দেখো কার্বন 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 কার্বন, ন্যাপথালিন। এটা ন্যাপথালিন কিভাবে হচ্ছে আমি পরে আসতেছি তো পরে। ফার্স্টে দেখো তোমাকে বলছে ন্যাপথালিন একটা অ্যারোমেটিক যৌগ প্রমাণ করে দেখাও। 2 নম্বরের জন্য পরীক্ষা আসছে, পরীক্ষা চলে আসছে। এখন স্যার এটা কিভাবে প্রমাণ করব? ফার্স্ট অফ অল ন্যাপথালিন বলছে মানে বেনজিন কয়টা? 2টা। তার মানে এই জায়গায় হচ্ছে কি হবে? কার্বন শুরু হবে। তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। আচ্ছা এগুলো কি? এগুলো কি? এখানে কার্বন একটা, 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 এখানে কার্বন একটা। টোটাল কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। 10টা হইছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ভেরি গুড, হইছে? আচ্ছা হওয়ার পরে হাইড্রোজেন কয়টা? এখন হাতগুলো মিলাতে হবে না? কার্বনের হাত কয়টা? 4টা। প্রথম দিনই বলছিলাম সেজন্য দেখছো জৈব রসায়নের সিকোয়েন্সটা কিন্তু শুরু হয়েছে কার্বনের হাত থেকে। সো কার্বনের হাত কয়টা? 4টা। 4টা মিলাইছি, 1 2 3 4, 4টা মিলাইছি, 1 2 3 4, 4টা মিলাইছি। এগো 1 2 3 4, পারফেক্ট না? পারফেক্ট হইছে এটা? আচ্ছা এখন এখানে তো হাতটা বসবে না, হাতটা কোথায় বসবে? কোথায় বসবে? অবশ্যই এই জায়গায় বসবে। দেখছো? এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি এখানে কেন দিচ্ছেন? তাহলে এটা এইভাবে দেন, আপনি এইভাবে দেন, এইভাবে দিতে পারো, যে কোনো ভাবে দিতে পারো, সমস্যা নেই। ধরো তুমি যদি বলো ভাইয়া আপনি এইভাবে না দিয়ে এইভাবে দেন, দেখো ওভাবে কিন্তু হতে পারে। আচ্ছা এটা আমি একটু কনফিউশন করবো না, মানে উল্টা ভাবে চিন্তা করতে পারো। যাই হোক আমি আসতেছি না, মানে বলতে পারছি ধরো বেনজিনকে এভাবে লেখা যায়, কোন ভাবে জানো? ধরো এভাবে লেখা যায় অথবা এভাবেও লিখতে পারো, দুটোই সেম কথা। বাট যাই হোক আমি তোমাকে যেহেতু এখানে লিখছি তাহলে আমি এভাবে লিখতেছি, আমি এভাবে লিখছি, ঠিক আছে? আচ্ছা সো এখন দেখো এই জায়গায় লিখছি না? আচ্ছা অনেক কেউ এটা কনফিউশনে পড়ে গেছে যে ভাইয়া মাথা ঘুরে গেছে। আমার মাথা ঘোরার কোনো দরকার নাই ভাই, মাথা ঘোরার কোনো দরকার নেই। মাথা ঘোরার দরকার আছে?
1 2 3 3টা 4টা 5টা 6টা দেখো এই জায়গায় ডাবল বন্ড না ডাবল বন্ড ওকে এই জায়গায় ছিল আর এই জায়গায় কি ছিল এই জায়গায় ছিল মাথা ঘোরানোর কোনো দরকার নেই আচ্ছা আমি লিখছি আমি বেঙ্গে লিখতে সেজন্য বলি না বেঙ্গে বেশি লিখলে সমস্যা হয় এখন তুমি এখানে আমি কনফিউশন করো প্লিজ কনফিউজড হবে না এখানে আমি কনফিউশন করার কোনো কিছু লিখি নাই আমি পরবর্তীতে কি করব কার্বনে দেখো তুমি দেখো এই জায়গায় তো 4টা হাত তার ফিল হয়ে গেছে তার মানে শুধুমাত্র তার একটা হাত বাকি আছে দেখো এই জিনিসটা দেখো আমি কেউ লিখবা না 1 2 3 এই কার্বনের প্রত্যেকটা কার্বনে কিন্তু 3টা হাত করে ফিল এখানে জাস্ট একটা হাইড্রোজেন বসিয়ে দিবা একটা দুইটা তিনটা চারটা হইছে এরপরে একটা দুইটা তিনটা চারটা হইছে এরপরে একটা দুইটা তিনটা চারটা মানে কি হলো একটা কার্বন এখানে একটা হাত একটা দুইটা তিনটা চারটা এই কার্বন 4টা হাত ফিলেছে এই কার্বন 4টা হাত ফিলেছে এই কার্বন 4টা হাত ফিলেছে ভাই দেখেন তো একটা দুইটা তিনটা আটটা হাত কোথায় এই জায়গায় এই কার্বন 4টা হাত ফিলেছে কোন কার্বনের এই কার্বনের একটা দুইটা তিনটা চারটা এখানে আর হাইড্রোজেন বসানো যাবে না এটা হচ্ছে মেইন কনসেপ্ট এখানে আর হাইড্রোজেন বসানো যাচ্ছে না আমি তোমাকে ফার্স্টে বলছিলাম তুমি যদি বলো ভাই আমার একটু কঠিন লাগতেছে মানে তুমি কার্বনের 4টা হাত ফিল করা এখনো শিখো নাই তুমি এখনো কার্বনের 4টা হাত ফিল করা শিখো নাই দেখো 1 2 3 4 এই কার্বনে আর কোনো হাইড্রোজেন দেওয়া যাবে না এর পরবর্তী দেখো এখানে হাত ফিলেছে এই কার্বনের 1 2 3 4 এই কার্বনে আর কোনো হাইড্রোজেন দেওয়া যাবে না এরপরে দেখো তো এই জায়গায় দেখো তো এই কার্বনে হাইড্রোজেন দিতে পারবো অবশ্যই দিতে পারবো কেন 1 2 3 আটটা কোথায় হাইড্রোজেন এখানে দিলাম অর্থাৎ হাইড্রোজেন দিচ্ছি কেন কার্বনের একটা হাত যদি মিসিং থাকে সেখানে হাইড্রোজেন বসিয়ে দিব তাহলে এখানে হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি এখানে আমি হাইড্রোজেন বসাবো অবশ্যই বসাবো কেন কারণ এখানে হাত ফিরে নিত 1 2 3 আটটা হয় হাইড্রোজেন নিচে এখানে হাইড্রোজেন হাত ফিরে নিছে হাইড্রোজেন এখানে বসাইছি এখানে হাত ফিরে নেই হাইড্রোজেন এখানে বসাইছি এখানে বসাবো 1 2 3 অবশ্যই এখানে বসাতে হবে তাহলে আমি এখানে হাইড্রোজেন দিলাম বাট এখানে এবং এখানে হাইড্রোজেন বসানো যাচ্ছে না সো এটা হচ্ছে ন্যাপথালিন এখন ন্যাপথালিনের সংকেতটা কি এখানে কার্বন কয়টা 10টা হাইড্রোজেন কয়টা 8টা 1 2 3 4 5 6 7 8 বাট আমি যদি তোমাকে ডাইরেক্ট বলতাম ডাইরেক্ট যদি আমি তোমাকে বলতাম যে সিটা নেচার হচ্ছে ন্যাপথালিনের সংকেত তুমি বলতে ভাই আমি বুঝি নাই এটা বলতাম না মনে মনে হাসতেছ স্যার আপনি অনেক চালাক তো এটাই লিখে দিছি তার মানে এই জিনিসটা আমার আঁকতে কিন্তু বেশি সময় লাগতো না বাট আমি তোমাকে ভেঙে ভেঙে বলেছি যে ন্যাপথালিন কিভাবে হয়েছে সিটা নেচার হচ্ছে তার আণবিক সংকেত আর এটা হচ্ছে তার গাঠনিক সংকেত প্রশ্ন হচ্ছে ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ কিনা প্রমাণ করে দেখো তাহলে ফার্স্টে শব্দগুলো লিখবা অ্যারোমেটিক যৌগের ডেফিনিশন লিখবা লেখার পরে লাস্টে দিয়ে বলবা যে অ্যারোমেটিক যৌগের মেইন শব্দ কোনটা হাকেল নীতি অনুসারে 4n+2 পার্শ্বীয় ইলেকট্রন মেনে চলে কিনা তাহলে আমি লিখলাম 4n+2 ইকুয়াল টু তার আচ্ছা অনেকে বুঝে নাই যে ভাই পাই ইলেকট্রন কিভাবে হিসাব করবেন আরে ভাই খুবই সিম্পল দেখো আমাকে বলো পাই বন্ড কোনটা এটা পাই বন্ড না এটা পাই বন্ড 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 পাই বন্ড কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাই বন্ড থাকা মানে কি বুঝো পাই বন্ড মানে এটা না পাঁচটা পাই বন্ড মানে কয়টা ইলেকট্রন একটা বন্ডে দুটো ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সে বন্ড গঠন করবে তার মানে পাঁচটা পাই বন্ডে একটা বন্ডে যদি দুটো ইলেকট্রন থাকে পাঁচটা পাই বন্ডে 10 ইলেকট্রন থাকে তাহলে 4n+2 = কত 10 হবে সুতরাং আমি বলতে পারি n এর মান = 2 কেন 10 থেকে 2 গেলে 8 ডিভাইড বাই 4 = কত 2 তাহলে n এর মান যদি 2 হয় 100% ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ কারা বুঝতে পারছো কারা বুঝতে পারছো ঠিক আছে ওকে ভাইয়া রাইট সাইডে CH একসাথে বসলো কেন এই জায়গায় আরে ভাই আরে এটা একটা বাচ্চা প্রশ্ন ছিল এক সাইডে বসা আর এভাবে বসা সেম কথা একসাথে বসা আর এভাবে বসা সেম কথা নিশ্চয়ই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলা না হলে এভাবে প্রশ্ন করতে না একসাথে বসা আর বন্ড দিয়ে বসানো সেম কথা বুঝতে পারছো তার মানে তোমাকে যদি প্রশ্ন আসে যে ভাইয়া ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ কিনা প্রমাণ করে দেখেন তাহলে এটা পারবা এখন তোমাকে প্রশ্ন আসছে অ্যানথ্রাসিন অ্যারোমেটিক যৌগ কিনা অ্যানথ্রাসিন দেখো একটা যখন পড়াচ্ছি সব পড়ে ফেলছি তার মানে সিস্টেমটা বুঝছো পরীক্ষা কিভাবে লিখবা ডেফিনিশন কন্ডিশন এবং বলবা হাকেল নীতি অনুসারে আমরা প্রমাণ করে দিব যে এটা অ্যারোমেটিক যৌগ তাহলে হাকেল নীতি অনুসারে কি বলা হচ্ছে 4n+2 = পাই ইলেকট্রনের সংখ্যা ফার্স্টে লিখবা আমরা জানি হাকেল নীতি অনুসারে 4n+2 = পাই ইলেকট্রনের সংখ্যা পাই ইলেকট্রন মানে কি পাই বন্ড কয়টা 5টা শুনো ইলেকট্রন কয়টা 10টা হবে খুব লিখে দিবা আমার মনে হয় आंसर এখানে শেষ এখন তোমাকে প্রশ্ন বলছে যে ভাইয়া আমাকে এখন ধরো প্রশ্ন করছে সেটা হচ্ছে অ্যানথ্রাসিন অ্যারোমেটিক যৌগ কিনা প্রমাণ করে দেখা অ্যানথ্রাসিন ধরো এখানে বন্ড কয়টা অ্যানথ্রাসিন হচ্ছে দেখতে এরকম এখন তুমি বলতে পারো ভাই আপনার সিকোয়েন্সের ঝামেলা আছে
কারণ আপনি ফার্স্টে আগে বলাতে নিয়ে গেছেন। দেখো এটা যদি তুমি যদি বলো তাহলে তুমি আমাকে এখনো চিনো নাই, ঠিক আছে? অন্তত জৈব রসায়নে আমি মারাত্মক লেভেলের কনফিডেন্স আছে আমার, বুঝছো? মারাত্মক লেভেলের কনফিডেন্স আছে। বয়স অল্প হইলো মানে তুমি জৈব রসায়নের ডেপথ মানে আমাকে নিয়ে তুমি চ্যালেঞ্জ করতে পারবা। দেখো ফার্স্ট অফ অল দেখো সেজন্য কথা কম বলবা, কাজ বেশি করবা। দেখো তিনটা বলয় আছে না? তিনটা বলয়ের মধ্যে এটা বলা হচ্ছে যে এটা একটা যৌগ, বলছে এটা অ্যারোমেটিক কিনা আমাকে প্রমাণ করে দেখান। বলছে অ্যারোমেটিক কিনা, ভাই আমি কিচ্ছু জানি না, আমাকে বলছে অ্যারোমেটিক কিনা প্রমাণ করে দেখান। তো ফার্স্ট অফ অল তোমাকে দেখেন বন্ড দিই, ওদের বন্ডটা এরকম দিছে, সেটা হচ্ছে এরকম 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 এরকম, বন্ডটা হচ্ছে এরকম দিছে, তোমাকে বলছে বন্ডটা হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে আমি অ্যারোমেটিক যৌগ কিভাবে প্রমাণ করব? ফার্স্ট অফ অল এখানে দেখো 1 2 3 4 5 6 7 7টা। আচ্ছা এটা কি ভেঙে লেখার দরকার আছে? এটা কি ভেঙে লেখার দরকার আছে? এটা সেম ভাবে লিখতে পারবো না? সেম ভাবে লিখতে পারবা? সেম ভাবে লিখে দিও এটা। সো এটা যদি আমাকে যদি বলে যে এটা ভাই আমাকে একটু প্রমাণ করে দেখান যে এটা অ্যারোমেটিক যৌগ কিনা, ফার্স্ট অফ অল আমি লিখতে পারবো কি 4 and plus 2 equal to 4 and plus 2 equal to পাই বন্ড কয়টা? এটা অ্যানথ্রাসিন, এটাকে বলা হচ্ছে অ্যানথ্রাসিন। দেখো স্পেলিং ভুল হতে পারে তবে কিন্তু যৌগের নামটা কিন্তু সঠিক, অ্যানথ্রাসিন। বলছে অ্যানথ্রাসিন একটা হচ্ছে কি অ্যারোমেটিক জৈব যৌগ কিনা আমাকে প্রমাণ করে দেখান। অ্যানথ্রাসিন অ্যারোমেটিক যৌগ কিনা, এটা C14H10 হবে। তুমি হিসাব করে দেখো C14H10 হবে, C14H10 হবে অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যানথ্রাসিনের মধ্যে C14 মানে কার্বন 14টা, হাইড্রোজেন কয়টা হবে? 10টা হবে। সো 4 and plus 2 equal to কত হবে? 1 2 3 4 5 6 7, তার মানে 14টা। আর ভেঙে লিখতেছি না, বারবার ভেঙে লিখলে সমস্যা হবে, একটা ভেঙে লিখলে তুমি পারবে না। 4 and plus equal to কত হবে? 14 দিয়ে কত হবে? 12 হবে। and equal to কত হবে? 3 হবে। 12 ডিভাইড বাই 4 কত হবে? 3 হবে। তো এই ধরনের প্রশ্ন, আচ্ছা এর থেকে বেশি কঠিন প্রশ্ন আসে না। নরমালি হচ্ছে এতটুকু আসবে যে বেনজিন অ্যারোমেটিক, বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা তুমি নিশ্চয় জানো, বাট এইগুলা যে ন্যাপথালিন, আচ্ছা এরপরে প্রশ্ন আসতে পারে ধরো অ্যারোমেটিক, সরি ফেনল, ফেনল কিন্তু বেনজিনের মতোই। তো ফেনলের মধ্যে তুমি জানো ফেনল, এখন তুমি বলতে পারবে ফেনল কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এগুলো হ্যান্ড ট্যান এগুলো আমার জানার দরকার নেই এখন। আমি জাস্ট এতটুকুই বুঝবো যে ফেনল যখন বলছে বন্ড কয়টা? 3টা, তাহলে আমি বলতে পারি 4 and plus 2 equal to আমি কি বলতে পারি? 6, বাস বলে দিব। এখন তো পরীক্ষা তো ভেঙে লিখতে হয় না, পরীক্ষা তুমি যদি বলো ভাই আমি এখানে কার্বন ভেঙে ভেঙে লেখান সবগুলো, এটা লেখার দরকার নাই, এই জিনিসটা ভেঙে লেখার দরকার নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা এতটুকু বুঝা গেছে? অ্যানথ্রাসিন তুমি যদি লিখো C14H10 হবে। অ্যানথ্রাসিন তুমি যদি লিখো, তাহলে আমি একটু পানি খেয়ে আসি, তোমরা কোনো কোশ্চেন বলে আমাকে বলতে পারো, কোনো কোশ্চেন হলে আমাকে বলতে পারো, কোনো কোশ্চেন হলে বলতে পারো, বুঝছো? ঠিক আছে, অ্যানথ্রাসিন দেখছো? আচ্ছা এখন এখন যে বিষয়টা এখন আলোচনা করব, আস্তে ধীরে কাম থাকো কুল থাকো। তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেছে না? জিনিসটা হয়ে গেছে, দেখছো? ওকে আচ্ছা n equal to 3 সো অ্যারোমেটিক, হ্যাঁ n equal to 3 সো অ্যারোমেটিক। আর ফেনল যদি বলে তাও কিন্তু অ্যারোমেটিক। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে যাচ্ছি, অনেকে বলে ভাই এটা ভেঙে লিখে না, নিজে নিজে লিখো, না পারলে আমাকে বলবো। যারা বলছে ভাই ভেঙে লিখে দেখান, আমি এখন লিখে দেখাতে পারবো, বাট সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি বললে বেশি না 5 জন বললে ভেঙে লিখতে পারি, বুঝতে পারছো? আচ্ছা অ্যারোমেটিক দিছে। এখন তোমার আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই আমি সবকিছু বুঝতে পারছি, বাট হেটেরোসাইক্লিক জৈব যৌগ কি ছিল? হেটেরোসাইক্লিক জৈব যৌগ এটা লেখার তো দরকার নেই। তুমি যদি বলো ভাই আমাকে কিছু আস্ক করে হেটেরোসাইক্লিক জৈব যৌগ কাকে বলে, তুমি বলবা আচ্ছা আমাকে বলো হেটারো মানে কি? হোয়াট ইজ হেটারো? হেটারো মানে হচ্ছে ভিন্ন পরমাণু, ভিন্ন। আর সাইক্লিক মানে কি? বদ্ধ। তার মানে যে সকল বদ্ধ শিকল যৌগের বলয়টি, কি বললাম যে সকল বদ্ধ শিকল যৌগের বলয়টির কার্বন পরমাণু সমূহ অপর কোন ভিন্ন পরমাণু দ্বারা আবদ্ধ থাকলে, কেউ যদি আস্ক করে হেটেরোসাইক্লিক জৈব যৌগ কাকে বলে, হেটেরোসাইক্লিকের অপর নাম হচ্ছে বিষম চাকরিক, যেটা বিষম হবে। এটা ডেফিনিশনটা কি তুমি বলবা? আমি যে স্লাইডে লিখে দিচ্ছি, তোমাকে আর লেখার দরকার নেই। তুমি কি বলবা? তুমি বলবা যে সকল বদ্ধ শিকল যৌগের বলয়টির কার্বন পরমাণু সমূহ অপর কোন ভিন্ন পরমাণু অর্থাৎ সন পরমাণু দ্বারা আবদ্ধ থাকলে, সন পরমাণু দ্বারা আবদ্ধ থাকলে তাকেই বলা হচ্ছে হেটেরোসাইক্লিক জৈব যৌগ। অর্থাৎ যে সকল বদ্ধ শিকল জৈব যৌগের, যে সকল বদ্ধ শিকল জৈব যৌগের, বদ্ধ শিকল যে সকল, এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন, কার্বন বলতে এখানে কার্বন থাকবে না, এখানে কার্বন এখানে কার্বন, যে সকল বদ্ধ শিকল জৈব যৌগের কার্বন পরমাণু সমূহ, কার্বন পরমাণু সমূহ অপর কোন ভিন্ন পরমাণু অর্থাৎ সন পরমাণু দ্বারা আবদ্ধ থাকলে তাকেই বলবো হেটেরোসাইক্লিক জৈব যৌগ অথবা বিষম চাকরিক জৈব যৌগ। তার মানে এই জায়গায় যদি
S থাকে তাহলে এটাকে আমি কি বলবো কার্বন তো শো করানোর দরকার নাই দরকার নাই দরকার নাই এখানে যদি S থাকে সেটাকে আমি কি বলবো আমাকে বলো কি বলবো ও থাকলে ফিউরান S থাকলে কি থায়োফিন তারপরে S থাকলে আমি কি বলবো থায়োফিন লিখে দিয়েছিলাম না গত ক্লাসে স্লাইডে পাই কোন থাকবে থায়োফিন শেষ এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া একটা প্রশ্ন হচ্ছে এটা কেমনে অ্যারোমেটিক যৌগ হচ্ছে ফার্স্ট অফ অল সাইক্লিক কিনা বলো এক নম্বর শর্ত পূরণ করে ফেলছে ডান এন্ড ডাস্টেড দুই নম্বর শর্ত সঞ্চালনশীল পাইলেট্রন স্যার আমি এটা বুঝি না এটা তুমি রেজোন্যান্সে বুঝবা এখন আপাতত মনে রাখো সঞ্চালনশীল মানে হচ্ছে কনজুগেটেড মানে কি বলতেছে যে জিনিসটা হচ্ছে সিগমা পাই মানে কি বলছিলাম এটা সিগমা না নীলটা হচ্ছে পাই লালটা কি সিগমা তার মানে সিগমা পাই লোন পেয়ার আছে শর্ত দুই নম্বর দেখো বলছিলাম সিগমা পাই লোন পেয়ার অর্থাৎ সিগমা পাই লোন পেয়ার যদি থাকে তাহলে সেটা কনজুগেটেড হয়ে যাবে তাহলে এটাও ডান এন্ড ডাস্টেড তিন নাম্বার পয়েন্টে কি বলছিল আচ্ছা সরি দুই নাম্বার ছিল আমরা 2D প্লেনার তো এটা হইছে কারণ কার্বন এটা কি ডাবল বন্ড মানে হচ্ছে sp2 সংকরণ তো তিন নাম্বার দুই নাম্বার সবটা হইছে চার নাম্বারে কি বলছে হাকেল নীতিতে পোলা বাইনা একটা কনফিউশন আছে হাকেল নীতিতে কি কনফিউশন দেখো ফার্স্ট অফ অল তুমি 4n + 2 লিখছো তুমি এখন কনফিউশনে পড়ে গেছো তুমি একটু আগে বলছো ভাই আপনি বলছিলেন পাই বোন যতটা হবে তার দ্বিগুণ ইলেকট্রন হবে আচ্ছা ভাইয়া পাই বোন মানে হচ্ছে পাই ইলেকট্রন এই একটা বন্ডে কয়টা করে ইলেকট্রন দুইটা এই একটা বন্ডে কয়টা করে দুইটা ইনটু দুই কত চারটা বাট এটা সহ কাউন্ট করতে হবে কেন কারণ এই ইলেকট্রনটা মানে এই পাই ইলেকট্রনগুলো রেজোন্যান্সে অংশগ্রহণ করে প্রশ্ন হচ্ছে রেজোন্যান্স মানে কি যারা বাচ্চা যারা আসো নিউ ফার্স্ট বেবি নিউ বর্ন বেবি তার একটা জিনিস মাথায় রাখো রেজোন্যান্স মানে হচ্ছে গোল গোল ঘোরা আর কিছু মাথায় রাখার দরকার নেই রেজোন্যান্স মানে হচ্ছে গোল গোল ঘোরা কি বললাম রেজোন্যান্স হচ্ছে গোল গোল ঘোরা অর্থাৎ যারা ঘোরায় অংশগ্রহণ করবে মানে গোল গোল ঘোরাতে অংশগ্রহণ করবে তারাই হচ্ছে কি সঞ্চালনশীল পাইলেট্রন অর্থাৎ এইগুলো হচ্ছে রেজোন্যান্সে অংশগ্রহণ করে বিদায় এগুলোকে আমি পাইলেট্রনে কাউন্ট করতে মানে পাইলেট্রনে হিসাব করা হচ্ছে পাইলেট্রনের সাথে একসাথে হিসাব করা হচ্ছে অর্থাৎ বলয়ের ভিতরে যদি আমার ইলেকট্রনগুলো যদি অবস্থান করে তাহলে আমি এখানে পাইলেট্রনে সেটা কাউন্ট করব তাহলে ইলেকট্রন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে 4n + 2 = 6 তাহলে n = কত হবে 1 হবে তার মানে এটাও 100% অ্যারোমেটিক যৌগ তবে এটা কোন ধরনের অ্যারোমেটিক যৌগ এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ গত ক্লাসে বলছিলাম যে হেটারোসাইক্লিক যৌগকে দুই ভাগে ভাগ করা এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক এটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক কথা বুঝা গেছে কিছু মাথায় ঢুকছে হেটারো অ্যারোমেটিক যৌগ অর্থাৎ এটা অ্যারোমেটিসিটি প্রদর্শন করবে তোমাকে কিছু আস্ক করে এই যে ভাই ফিউরান অ্যারোমেটিক যৌগ কিনা বের করে দেখান থায়োফিন অ্যারোমেটিক যৌগ বের করো তুমি এটা आंसर দিবা তুমি এটা কি দিবা এটা आंसर দিবা ওকে তুমি এটাই आंसर দিবা ওকে আচ্ছা এখন বুঝা গেছে সবার বুঝা গেছে তো আচ্ছা এখন তুমি আমাকে বলো তুমি আমার সাথে কথা বলো সবাই আমার সাথে কথা বলো এটা মাথায় রাখো যে আসলে জৈব রসায়ন কিন্তু আমি চাইছিলাম অফলাইনে পড়াবো দেখি তোমার সাথে কথা বলা শুরু করলাম আমার এখানে প্রচুর নেট ডিস্টার্ব করতেছে ভাই আজকে ক্লাস করা হলো না থায়োফিনের গঠনটা বুঝলাম না ভাই আচ্ছা ওকে এরপরে কি এরপরে আর কি আমার সাথে কথা বলো তোমরা কেমন আছো স্যার ফসফরাস কেমন আছো তোমরা ভাই পাইবনগুলো কিভাবে সাজা লিখবো বুঝি না এই বিষয়টা আচ্ছা এরপরে বেনজিন ফেনল অ্যান্থাসিন এইভাবে n = 3 এরকম মনে হয় কার্বন 3 ইলেকট্রন মেবি আচ্ছা বুঝতেছি ওকে একজন বলতেছে ভাইয়া n দিয়ে কি বোঝাচ্ছে আচ্ছা দেখো ফার্স্ট অফ অল n হচ্ছে একটা প্রতীক এটা আমাকে আমি কিছু বুঝি না এটা সবাই প্রশ্ন করে যতবার জৈব রসায়ন পড়াবো আর আমি এতটা গালা আমি এটা ক্লিয়ার করতে পারি না সব সময় n মানে হচ্ছে প্রতীক মানে n দিয়ে কিচ্ছু বোঝায় না অ্যাকচুয়ালি তুমি বলো যে ভাইয়া n দিয়ে কি বোঝাচ্ছে n দিয়ে আসলে কিচ্ছু বোঝায় না n দিয়ে বোঝাচ্ছে একটা প্রতীক মানে এটা এক্সপ্রেশন তোমার প্রতি আমার যে এক্সপ্রেশনটা থাকে সেই এক্সপ্রেশনটা ভাবতে পারো যে n মানে হচ্ছে এক্সপ্রেশন মানে এটা বোঝাচ্ছে যে এটাকে ধরে নিতে হয় যে এটা যদি পূর্ণ সংখ্যা হয় তবেই আমার এটা অ্যারোমেটিক যৌগ হবে আর কিছু না এটা হচ্ছে প্রতীক এটা এক কথায় উত্তর ঠিক আছে ওকে তাহলে ভেরি গুড বুঝা গেছে না এখন ভাই 2D প্ল্যানেটটা আরেকবার বুঝাই দেন 2D প্ল্যানেটটা হচ্ছে 2 ডাইমেনশন হচ্ছে দেখো এতটুকু মাথায় রাখো 2 ডাইমেনশন কখন হবে যখন sp2 সংকরণ হবে কারণ sp2 সংকরণটা কখন হয় সমতুল্য ত্রিভুজ আকারে ত্রিকোণাকার পিরামিড পড়ছো না চতুস্তলবীয় পড়ছো না এই জিনিসগুলো কখন পড়ছিলা ফার্স্ট ইয়ারে পড়ছিলা সো ওইখান থেকে মূলত আসছে মানে sp হলে কি হবে সরলরৈখিক হবে sp2 কি হবে সমতুল্য ত্রিভুজ আকার ব্যাপারটা এরকম আর কি বুঝতে পারছো সো এভাবে চিন্তা করো যে sp2 হলে জিনিসটা সমতল হবে সমতল মানে হচ্ছে এই যে আমরা এখানে বেনজিন আঁকি না বেনজিন হচ্ছে শোয়ানো হেলানো মানে বেনজিনের মধ্যে হাইড্রোজেন একটা উপরে
অনেকে মনে করে কি জানো, ধর বেনজিনের মধ্যে যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা মনে করো উপরে, এটা উপরে না, এটা বেনজিনের সাথে সমতলে আছে। এই যে তুমি যদি বলো ভাইয়া এই হাইড্রোজেনটা, এখানে সব জায়গাতে হাইড্রোজেন আছে, এটা আমরা শো করি না আর কি, সব জায়গায় হাইড্রোজেন আছে না, এটা আমরা শো করি না, এই জিনিসগুলো আমরা এখানে শো করি না, মানে এটা শো করি না আসলে, কিন্তু সব জায়গাতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনগুলো লুকানো আছে, এটা আমরা শো করি না। এই হাইড্রোজেনগুলো হচ্ছে সবগুলো হচ্ছে একটা উপরে একটা নিচে না, সবগুলো প্লেন। কেন প্লেন? কারণ তাদের সংকরণ হচ্ছে sp2, মানে বন্ডিংটা এমন ভাবে হবে, সংকরণটা হবে sp2, অর্থাৎ sp2 মানে সমতুল্য ত্রিভুজের, সমতুল্য ত্রিভুজ আকার। এই জিনিসটা মাথায় রাখা, এত বেশি কথা বলার দরকার নেই, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্ন আসি, আরেকটা কনফিউশন ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে এলিসাইক্লিক জৈব যৌগ। এলিসাইক্লিক, গত ক্লাসে এটা কনফিউশন ছিল। আচ্ছা, কতগুলো স্টুডেন্টকে বোকা বানাইছি। বোকাটা হচ্ছে সে বলছিল যে ভাইয়া কি বলছিল ভাইয়া, বলছিল হচ্ছে আমি তোমাকে বলছিলাম, অনেকজন বলছিল ভাই ডাবল বন্ড হলে, আচ্ছা আমি আসতেছি, সমগোত্রীয় শ্রেণী আসছে, সমগোত্রীয় শ্রেণীতে অনেক কেউ কনফিউশন ছিল, ক্লিয়ার করে দিব, সবকিছু ক্লিয়ার করে দিব। 2200 টাকা কিন্তু এমনি নাই, বুঝতে পারছো? এটাই বলুন, ওয়াক করবো এটা। দেখো কি বললাম, ফার্স্টে এলিসাইক্লিক যৌগ যৌগ জিনিসটা কি? এলিসাইক্লিক যৌগ যৌগ হচ্ছে কি? এলিসাইক্লিক যৌগ যৌগ মানে কি? এলিসাইক্লিক যৌগ যৌগ হচ্ছে জিনিসটা সাইক্লিক হবে। এলি মানে এলি কথাটা আসছে এলিফেটিক থেকে, এলিফেটিক হবে কিন্তু সাইক্লিক, মানে এলিফেটিকের ধর্ম বাট সাইক্লিক হবে। এখন কোশ্চেন হচ্ছে স্যার তাহলে ঠিক অ্যারোমেটিক হবে? কখনো এটা অ্যারোমেটিক হবে না, কখনো সেটা অ্যারোমেটিক হবে না। রিজনটা কি? ফার্স্ট অফ অল দেখো, তোমরা অনেকে বলছিলে ভাইয়া ডাবল বন্ড থাকলে, ভালোভাবে শোনো, ডাবল বন্ড থাকলে সেটা কি এলিসাইক্লিক হবে? যেমন ভাই আপনি গত ক্লাসে বলছিলেন কার্বন, 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 এই জিনিসটা এলিসাইক্লিক যৌগ যৌগ কেন? আপনি বলছিলেন ভাইয়া এটার গঠনটা হচ্ছে অ্যারোমেটিকের মতো, কিন্তু ধর্মটা হচ্ছে অ্যালিফেটিকের মতো, সেজন্য একটা নাম দিয়েছিলাম ভাইয়া সাইক্লোপ্রোপেন। এখন ভাইয়া আমার কোটি টাকার প্রশ্ন, আমি যদি এখানে ডাবল বন্ড দিই, ডাবল বন্ড যদি দিই, তাহলে ভাইয়া সেটা কি এলিসাইক্লিক হবে? অবভিয়াসলি হবে, 100% হবে। এটা আমার মুখের কনফিডেন্স দেখে বুঝতেছো আমি কতটুকু কনফিডেন্স, 100% সেটা কি হবে? এলিসাইক্লিক হবে। এলিসাইক্লিক শুধুমাত্র সিঙ্গেল বন্ড ডাবল বন্ড থাকবে বলে কোনো কথা নাই, এভাবে হচ্ছে কি এলিসাইক্লিক করা যাবে। তবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তেমন একটা তোমাদের বইয়ে নাই, অলরেডি বইয়ে যা আছে সেগুলো পড়াতে গিয়ে টাকানিশাল লেকচার দরকার। তার মানে আরো বিস্তারিত যদি যাই তাহলে চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, তার নামটা কি হবে? সাইক্লোপ্রোপিন। এটাও কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, তবে এগুলো কিন্তু কখনো কি হবে না, সরি সাইক্লোপ্রোপিন এলিসাইক্লিক যৌগ, মুখে দিয়ে অ্যারোমেটিক চলে আসে না, সাইক্লোপ্রোপিন এলিসাইক্লিক যৌগ যৌগ, বাট এগুলো কখনো আমরা অ্যারোমেটিক বলবো না। কেন? কারণ এগুলো শর্তগুলো পূরণ করে, মানে এগুলো কনজুগেটেড না, এগুলো সঞ্চালনশীল, এগুলো ঘুরবে না, সঞ্চালনশীল হইতে হবে, এগুলো ঘুরবে না। কথা বুঝতে পারছো? সো এলিসাইক্লিক যৌগ যৌগ এটা ক্লিয়ার করে দিলাম। এখন আসি আমরা নেক্সট পড়াতে, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি ছিল আমাকে বলো সবাই, সমগোত্রীয় শ্রেণী কি ছিল? সমগোত্রীয় শ্রেণী, এখানে নোটে কাটাকাটি করতে হবে ভাইয়া, বোকা বানাইলো। আচ্ছা, নোটে কাটাকাটি করার দরকার নাই তো, নোটে কাটাকাটি করার কেন দরকার আছে? আমি কি এই, আচ্ছা তোমরা সবাই একটা এগ্রি করতো, আমি তোমাকে বলছিলাম না যে এলিফেটিক কি ছিল? না না, এটা 571 জন সবাই এগ্রি হবে। আমি কি বলছিলাম তোমাকে, এলিফেটিকের মধ্যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ডটা বলছি, বাট সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কি এলিফেটিকের মধ্যে কোনটা? এলিসাইক্লিক না, মানে এলিফেটিক বলতে এগুলো এলিফেটিক না। আমাকে তুমি একটা জিনিস ধরতে পারো না এখনো, আমাকে বলো এলিফেটিক কারা? কারা এলিফেটিক? মুক্ত শিকল যৌগ যৌগের অপর নাম হচ্ছে এলিফেটিক যৌগ যৌগ। এলিফেটিক চিহ্ন কিভাবে? অ্যালকেন অ্যালকিন এগুলো এলিফেটিক না? ওই অ্যালকেন অ্যালকিনের মধ্যে এলিসাইক্লিকের ধর্মটা থাকে, মানে অ্যালকেন অ্যালকিনের মধ্যে ধর্মটা থাকবে, মানে এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছু পাবা না, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছু পাবা না। এলিসাইক্লিক তুমি দেখো সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কোনো কিছু পাইছো? কোনো সালফার, অক্সিজেন, নাইট্রোজেন কোনো কিছু পাইছো? কোনো কিছু তুমি পাবা না। অর্থাৎ জিনিসটা হচ্ছে পুরোপুরি হাইড্রোকার্বন। এটাই আমি তোমাকে ওখানে বুঝাইছিলাম, আমি কিন্তু সত্যি বলছি। আচ্ছা যা হোক, বলছিলাম কি বলছে, একটাও কিন্তু কোনো আন্তাজে কথা বলা হয়নি, কথা বুঝা গেছে? আচ্ছা এখন আসি সমগোত্রীয় শ্রেণীতে। সমগোত্রীয় শ্রেণী নিয়ে একটু বিতর্কিত ছিল তোমার গত ক্লাসে, বিতর্কিত আসলে তোমরা নিজেরাই করছো, আমি কিন্তু সহজে বুঝে দিছিলাম, বাট তোমরা নিজেরা কাবজাব করে ফেলছো আর এখানে। আমি মনে রাখবা, আমি যখন প্রথম দিন পড়াবো তখন হচ্ছে একটু কম ডিটেইলস দিব, বাট দেখবা আস্তে ধীরে ধীরে ডিটেইলস বাড়তে থাকবে। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? একই সমধর্মী যৌগ যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে। একই সমধর্মী মানে কি? একই সমধর্মী মানে কি? ধরো আমরা কিন্তু মানুষ হিসেবে সমধর্মী,
ধরো তুমি যদি বলো মানে আমরা মানুষ এক ধর্ম, তারপর হচ্ছে প্রাণীরা আরেক ধর্ম, তার মানে আমরা হচ্ছে সব মানুষের সমধর্মী। আবার মানুষের মধ্যে কিন্তু কি আলাদা ধর্ম আছে, আমরা ইসলাম ধর্ম, ধরো অন্যরা হিন্দু ধর্ম, অন্যরা হচ্ছে খ্রিস্টান ধর্ম, কারণ ধর্মের মধ্যে কি আছে, ভেদাভেদ আছে। এখন কথা হচ্ছে সেম ধর্ম যেগুলো আছে না সবগুলোকে একসাথে আনতে বলছে। কি বলছে, সমগোত্রীয় শ্রেণী বোঝার জন্য সেম ধর্ম সবগুলোকে একসাথে আনছে। ওরা বলছে একই সমধর্মী জৈব যৌগ সমূহকে, একই সমধর্মী জৈব যৌগ সমূহ, অর্থাৎ ফার্স্টে তুমি অ্যালকেন নাও, অ্যালকেন নাও নিছো, এরপরে তুমি অ্যালকিন নাও, অ্যালকিন নিছো, এরপরে তুমি কি নিছো, অ্যালকাইন নাও। ডেফিনিশন তোমরা সবাই লিখে বলছো, স্লাইড থেকে ডেফিনিশন লিখে বলছো না, নিছো? আচ্ছা, বলা হচ্ছে একই সমধর্মী জৈব যৌগ সমূহ, আমি আবার বলতেছি, একই সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজাবে। অর্থাৎ একই সমধর্মী মানে কি, CnH2n + 2, CnH2n গত ক্লাসে পড়েছিলাম, CnH2n - 2। তো বলা হচ্ছিল কি একই সমধর্মী জৈব যৌগ সমূহকে, আটকে গেছে, আটকে যায় না, আটকে যায় না, আটকে যায় না, আটকে যায় না, দেখো কি বলেছেন, দেখো একই সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান, যারা আটকে যাচ্ছে, আচ্ছা আটকে গেলে আবার বের হয়ে ঢুকো, আবার বের হয়ে ঢুকো, কারণ ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। দেখো একই সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজাচ্ছে। অর্থাৎ প্রথমটা কি হবে, মিথেন, মিথেনটা আমি কিভাবে লিখতেছি দেখো, মিথেনটা আমি নীল কালি দিচ্ছি, দেখো মিথেন, প্রথমটা হচ্ছে কি মিথেন, এরপরে কি, এরপরে কি মিথেনের পরে কি আসবে আমাকে বলো, ইথেন, CH3 CH2, মিথেন এবং ইথেন আসছে। এখানে কি শুরু হবে, ইথিন, এখানে কি শুরু হবে, ইথিন, এখানে কি শুরু হবে, ইথাইন, এখানে কি শুরু হবে, প্রোপাইন, সরি সরি প্রোপাইনটা ভুল হয়েছে, হাইড্রোজেন কয়টা হবে, এখানে কোনো হাইড্রোজেন হবে না, ওকে এটা না ভাইয়া, এটা। এরপরে এই জায়গায় তুমি যদি লিখো প্রোপিন, লিখো প্রোপিন, প্রোপিন লিখছো তো CH3 CH ডাবল বন্ড CH2। এখন স্যার প্রবলেম কোথায়, প্রবলেম কোথায়, ফার্স্ট অফ অল ডেফিনিশন দেখো কি বলা হচ্ছে, একই সমধর্মী জৈব যৌগ সমূহকে, অনেকে বোর ফিল করতেছে ভাই আপনি মনে এবার হচ্ছে দিন ফেলাই দিবেন, দিন ফেলাই দিব না, একটু ওয়েট করো। দেখো একই সমধর্মী জৈব যৌগ সমূহকে, সমধর্মী না সবগুলো, সবগুলো অ্যালকেন শ্রেণীর সদস্য না, মানে এটা হচ্ছে তার কি, এটা তার কি সাধারণ সংকেত না, সবগুলো সাধারণ সংকেত। সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে, আণবিক ভর মানে বুঝো মিথেনের ভর বেশি নাকি ইথেনের ভর বেশি, ছোট থেকে বড় লিখবা, এরপরে প্রোপেন লিখবা, প্রোপেনের ভর আরো বেশি, অর্থাৎ আণবিক ভর অনুসারে সাজানো হচ্ছে। সাজালে একটা সারি পাওয়া যাচ্ছে, সেই সারিতে যদি পরপর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে তবে সেই সারিকে সমগোত্রীয় শ্রেণীর সারি বলা হয়, তবে সেই সারিকে বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর সারি। এখন তোমাদের একটা কনফিউশন, সেটা হচ্ছে যেটা আমি ক্লিয়ার করে দিই নাই, অথবা ক্লিয়ার করে বলে দিল, সেটা আমি কমপ্লিকেটেড ভাবে বলেছি, সেটা হচ্ছে কি যে তোমরা আজ করছিলে যে ভাইয়া এটা এবং এটা তো সমগোত্র, এর পরেরটা কিভাবে লিখবো। ধরেন ভাইয়া আপনি যেটা বললেন যে এটা হচ্ছে কি বিউটেন মানে প্রোপেন, তাহলে ভাইয়া এটা এবং এটা কি পরস্পর সমগোত্র করা যাবে, করা যাবে। আচ্ছা আসলে আমাদের ওখানের মধ্যে সমগোত্রীয় শ্রেণীর যে ডেফিনিশনটা ছিল সেই ডেফিনিশন একটা জিনিস ক্লিয়ার করে বলছিল, সেটা হচ্ছে কি যে একই সমধর্মী যৌগ যৌগ সমূহকে তুমি সাজাবা, সাজানোর পরে পরপর দুটি যৌগ নিবা, পরপর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকলে তখন সেটা সমগোত্রীয় শ্রেণীর সারি বলা হয় এবং তাদেরকে পরস্পর সমগোত্রক বলে। এখন প্রশ্ন হচ্ছে এটা এবং এটা পরস্পর সমগোত্রক কিনা, কোনটা, মিথেন এবং হচ্ছে প্রোপেন। ইথেন, মিথেন এবং ইথেন পরস্পর সমগোত্রকে আমরা বুঝে গেছি, কেন, তাদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য আসছে CH2, কারণ C2H6 থেকে CH4 বাদ দিলে, আরে ভাই এই জিনিসটা থেকে এই জিনিসটা বাদ দিলে, কোনটা, এটা থেকে এটা বাদ দিলে আনসার কত আসছে CH2। মিথিলিন মূলকের পার্থক্য আসলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে সমগোত্র, বাট এটা কেন হবে। আচ্ছা ব্যাপারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে দেখো একটা লজিক দেখাচ্ছি, মিথেন এবং ইথেন পরস্পর সমগোত্র, ও ভাইয়া মিথেন এবং ইথেন পরস্পর সমগোত্র, দুনিয়া সবাই এগ্রি। আচ্ছা এরপরে ইথেন এবং মিথেন এবং ইথেন পরস্পর সমগোত্র, আবার ইথেন এবং হচ্ছে বিউটেন, সরি বিউটেন না, মানে এটা একটা লজিক, এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল লজিক বলতে পারো। ইথেন এবং হচ্ছে কি হবে আমাকে বলো, প্রোপেন না, পরস্পর সমগোত্র, ইথেন এবং প্রোপেন হচ্ছে পরস্পর সমগোত্র, তাহলে আমরা কি বলতে পারি মিথেন এবং প্রোপেন পরস্পর সমগোত্র বলা যেতে পারে। এটা দেখা যাচ্ছে কিনা আমি দেখি, মিথেন এবং এটা দেখা যাচ্ছে না মনে হয়, দেখো দেখো এই জিনিসটা দেখা যাচ্ছে না,
এই জিনিসটা একটু মুছে দিচ্ছি। দেখো আমি এই জায়গায় দেখাচ্ছি, কোন জায়গায় দেখাবো, জায়গা কোথায় আছে, জায়গা কোথায় আছে, এই জায়গায় আছে না, দেখো এই জায়গায় দেখাচ্ছি। বললাম মিথেন এবং ইথেন পরস্পর সমগোত্র। কতটুকু দেখা যাচ্ছে দেখো তো, মিথেন এবং ইথেন হচ্ছে পরস্পর সমগোত্র। মিথেন এবং ইথেন হচ্ছে পরস্পর সমগোত্র। আবার ইথেন এবং প্রপেন তাও কিন্তু পরস্পর সমগোত্র। তাহলে আমরা বলতে পারি যে মিথেন এবং প্রপেন পরস্পর সমগোত্র বলা যেতে পারে, কারণ মিথেন সমান যদি ইথেন সমগোত্র হয়, ইথেন সমান যদি প্রপেন সমগোত্র হয়, তাহলে মিথেন সমান প্রপেন পরস্পর সমগোত্র। বাট এটা আমি ফার্স্টের দিন বলিনি। কেন বলি নাই? কারণ এখানে হোয়াইট বোর্ডে সেটা দেখাতে হতো, বাট আমি স্লাইডে সেটা তোমাদেরকে বলতে পারতাম না। বাট তোমাদের ধৈর্যটা নাই, তোমাদের ধৈর্যটা একদমই নাই। কথা বুঝতে পারছো? ধৈর্য থাকা লাগে কিন্তু। সেজন্য আমি তোমাকে বললাম তুমি আরো লজিক দিতে পারো যে ভাই তাহলে আমি পরীক্ষা কিভাবে লিখবো। খুবই সিম্পল, পরীক্ষা ফার্স্টে কিভাবে লিখবা, একোষ ফার্স্টে ডেফিনিশনটা লিখে দিবা। একোষ সমগোত্র শ্রেণী মানে একোষ সমগোত্র যৌগ যৌগ সমূহকে তাদের ক্রমবদ্ধ মানে আণবিক ভর অনুসারে সাজালে যে সারি পাওয়া যায়, সেই সারিতে যদি পরপর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তাহলে ওই শ্রেণীর সারিকে সমগোত্র শ্রেণীর সারি বলে। বাস শেষ। লেখার পরে এখন তুমি দেখো আমার কোশ্চেনে কি বলা আছে, আমাকে যদি বলে মিথেন ইথেন পরস্পর সমগোত্র, তো তুমি বলবা মিথেন ইথেন পরস্পর সমগোত্র, তাদের মধ্যবর্তী মিথিলিন মূলকের পার্থক্য CH2, এটা বলে দিলা। বাট যদি বলে মিথেন এবং প্রপেন, তাহলে তুমি কি বলবো? তুমি এখন বুঝি নাই এটা। আচ্ছা যারা এখনো বুঝো নাই, খুবই সিম্পল। দেখো ফার্স্ট অফ অল ধরো আমি এটা কিভাবে ব্যাখ্যা দিব। দেখো সব আমি যদি বলি, অনেক সময় যদি বলি না যে ধরো এবার বললাম যে A সমান হচ্ছে B, A সমান B, আবার কিছুক্ষণ পরে বললাম B সমান C, তাহলে আমি বলতে পারি A ইকুয়াল টু C। সেম জিনিসটা ছিল, A সমান B, আবার বলা হচ্ছে B সমান C। কিছুক্ষণ পরে এটা বলতে পারবো যে A সমান C। তাহলে আমি আর তুমি হচ্ছে সমান, আমি এবং তুমি হচ্ছে সমান। তাহলে আমি যদি বলি যে অনেক সময় বলি না যে আমার কাছে দুজনই সমান, ছেলে মেয়ে সন্তান দুজনই সমান, তাহলে আমরা যখন দুজন সমান থাকবো তখন আমার কাছে আমরা দুজনই সমান। এইভাবে চিন্তা করতে পারো। एग्जांपल কি দিছে আমি নিজেও জানি না, তবে এটা চিন্তা করো যে A ইকুয়াল টু B, B ইকুয়াল টু C হলে which is A ইকুয়াল টু C। এটা এখন তুমি যদি বলো পরীক্ষা কিভাবে লিখবো, পরীক্ষায় খুবই সিম্পল। ডেফিনিশন লেখার পরে তুমি বলবা এদের মধ্যে পরস্পর সমগোত্র বৈশিষ্ট্য দেখা যায়। কেন? কারণ তারা পরস্পর সমগোত্র। কেন? কারণ তারা যেই সারিতে আছে সেই সারিতে পরস্পর দুইটি মানে সেই সারিতে পরপর দুইটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকায় তারা একই সমগোত্রীয় শ্রেণীর যৌগ, একই সমগোত্রীয় শ্রেণীর যৌগ হওয়ার কারণে তারা পরস্পর সমগোত্র। এটাও ব্যাখ্যা দিতে পারো, অথবা আরো অনেক ব্যাখ্যা দেওয়া যায়। সেটা হচ্ছে তাদের সাধারণ সংযুক্তি কি, তাদের সাধারণ সংকেত কি, CnH2n+2। তাদের প্রত্যেকটা যৌগ কিন্তু এই ফর্মুলাটা মেনে চলে। মেনে চলে না? দেখো CH3 CH2 CH3 এই ফর্মুলাটা কিন্তু মেনে চলে। তুমি দেখো এখানে C এর মান তুমি 3 বছর তুমি এটা পাচ্ছ না, C এর মান তুমি যদি 1 বছর তুমি এটা পাচ্ছ না। অর্থাৎ প্রত্যেকে কিন্তু এই সংকেতটা মেনে চলে। অর্থাৎ সহজ কথা, পরস্পর সমগোত্র বোঝার জন্য কি করতে হবে, তোমাকে জানতে হবে ফার্স্ট অফ অল শ্রেণীটা বুঝতে হবে। শ্রেণী বোঝার পর যেমন ধরো তুমি যদি বলো ভাইয়া ইথিনের সাথে বিউটিনের পরস্পর সমগোত্রক আছে কিনা, খুবই সিম্পল। ইথিন এবং প্রোপিন যদি পরস্পর সমগোত্রক হয়, তাহলে ইথিন এবং বিউটিনও পরস্পর সমগোত্রক হবে। এখন লজিকটা কিভাবে দেখাবা, আমি আবারও বলছি লজিকটা খুবই সিম্পল ছিল। এটা কিন্তু স্লাইডে কিন্তু আনসার দেওয়া ছিল, স্লাইডে যেটা দিছি সেটা আনসার দেওয়া ছিল কিন্তু ওখানে। আমি তবুও বলে দিচ্ছি, তুমি বলবা কিভাবে বলবা, একই সমধর্মী যৌগ যৌগ সমূহকে তাদের ক্রমবদ্ধ আণবিক ভর অনুসারে সাজালে যে সারি পাওয়া যায়, সেই সারিতে পরপর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকলে সেই সারিকে বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর সারি। এখন প্রশ্নে বলা হচ্ছে ধরো ইথিন এবং হচ্ছে বিউটিন পরস্পর সমগোত্র, বা ইথিন এবং প্রোপিন পরস্পর সমগোত্র, তুমি কি বলবা? আমরা জানি ইথিন এবং প্রোপিন পরস্পর সমগোত্র। কেন? কারণ তারা হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর সারি। একই সমগোত্রীয় শ্রেণীর সারি হওয়ার কারণে তারা পরস্পর সমগোত্র। কারণটা হচ্ছে এখানে ইথিন 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 মানে হচ্ছে এটা তো ইথাইন, এটা ইথিন। এখানে ইথিনের সাধারণ সংকেতটা কোনটা? CnH2n। প্রোপিনের সাধারণ সংকেত কোনটা? CnH2n। অর্থাৎ তাদের প্রোপিন বলতে তুমি বিউটিন বলতে পারো, তাহলে তাদের সবগুলো সংকেতটা CnH2n, তাদের সবগুলো সংকেতটা এই শর্তগুলোর সাথে মানে এই যৌগগুলোর সংযুক্তির সাথে মিলে যায়। সেটা আমরা বলতে পারি তারা পরস্পর সমগোত্র। সো এটা একদম ফুল বেসিক থেকে বলছি। এখন তোমরা 2 মিনিট একটু রেস্ট নাও, 2 মিনিট একটু রেস্ট নাও। কারণ জৈব রসায়ন আমি বললাম তো, জৈব রসায়ন বললাম তো একটু ইয়া করতে। এখানে স্যাড রিয়েক্ট কে দিচ্ছে, এখানে স্যাড রিয়েক্ট কে দিচ্ছে, বারবার আটকে যাচ্ছে। আচ্ছা এখানে আসলে আটকে যাওয়ার রিজনটা হচ্ছে, আমি তোমাকে বলি তুমি একটু সেটিংসে গিয়ে রেজোলিউশনটা একটু কমায় দাও।
আচ্ছা, আটকে যাওয়ার রিজনটা আমি এতক্ষণ পরে বুঝতে পারছি। এটা কিন্তু কিছু কিছু প্রবলেম আমার ক্ষেত্রে। আমি হচ্ছে যে মোবাইলটা দিয়ে আমি লাইভ করতেছি সেটা হচ্ছে একদম মানে আপার লেভেলের মোবাইল, তো আমি হচ্ছে এটা মনে করি না বড় লোক, এটা মনে করবো না, মানে আমি এইচডি ভার্সনে মানে ভিডিওটা দেখাচ্ছি। এখন কথা হচ্ছে অনেক মোবাইলে হচ্ছে এইচডিটা সাপোর্ট করে না, সো ওই কারণে এটা সমস্যা হচ্ছে, আর কিছু না ভাইয়া। এখন তুমি সেটিংসে গিয়ে রেজোলিউশনটা কমাই দাও, সেটিংসে গিয়ে রেজোলিউশনটা কমাই দাও। সমগোত্র শ্রেণী বুঝতে পারছো? বুঝতে পারছো? সো তারা প্রত্যেকে কিন্তু পরস্পর সমগোত্র, তারা প্রত্যেকে পরস্পর সমগোত্র হবে। তুমি প্রোপাইন দেখো, বিটুইন দেখো, প্রত্যেকে তারা পরস্পর সমগোত্র। ওকে, সো আমাদের গত ক্লাসের কনফিউশন আমার মনে হয় আমি সবকিছু তোমাদেরকে বুঝাই দিছি। গত ক্লাসের কনফিউশন আমি তোমাদেরকে সবকিছু বুঝাই দিছি। ওকে ভাইয়া, নেট ঠিক আছে তো, আটকায় না? ওকে আচ্ছা, এখন বুঝা গেছে আমি কেয়ার রেট দিচ্ছি নট সেট। স্যাড রেট দিলে লাগে যে হচ্ছে বোঝা নাই, ঠিক আছে? সংজ্ঞার সাথে যে মিলতেছে না, মিথেন এবং প্রপাইন পরপর যোগ না। আচ্ছা দেখো দেখো, আচ্ছা একজনে কি বলতেছে, নুরি জান্নাত, আমি ওর আনসার দিচ্ছি। আমাদের মিম হচ্ছে অনেক ট্যালেন্টেড, সে আনসার দেয় ভালো, বাট আমি যেটা বলতেছি, আচ্ছা নুরি জান্নাত কোশ্চেন আমাকে করো, কোশ্চেন আমাকে করো। আমি কি বলতে, নুরি জান্নাত কি বলতেছে, ভাইয়া 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 সংজ্ঞার সাথে তো মিলতেছে না, মিথেন এবং প্রপাইন পরস্পর পরপর যোগ না, পরস্পর যোগ না, মিথেন এবং প্রপাইন পরপর যোগ না, আর মিথেন মৌলের পার্থক্য হয় না, তাহলে সমগোত্রী কেন বলবো? আচ্ছা নুরি জান্নাত, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ফার্স্ট অফ অল দেখো, আমি এটা বলি নাই, ডেফিনিশনে কি বলা হচ্ছিল? ডেফিনিশনে বলা হচ্ছিল, আমার দিকে দেখাও, একই সমগোত্রীয় শ্রেণী পরপর মানে একই সমধর্মী পরপর সাজাও, সাজানোর পরে যে মিথিলি মূলকের পার্থক্য পাওয়া যাচ্ছে, সেখানে যদি মিথিলি মূলকের পার্থক্য পাওয়া যায়, তাহলে ওই শ্রেণীর সারিকে সমগোত্রী শ্রেণীর সারি বলে। ডেফিনিশন কিন্তু ওটা বলা নাই যে পরপর হলে শুধুমাত্র তারা সমগোত্র হবে, বাকিগুলো হবে না। এটা কিন্তু ডেফিনিশনে বলা হয় নাই, কথা বুঝতে পারছো? এটা কিন্তু ডেফিনিশনে বলা, ডেফিনিশনে বলছে, ডেফিনিশনটা ভালোভাবে দেখো আমি কি লিখে দিয়েছি। আমি বলছি একই সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের ক্রমাগত আণবিক বর্ণ অনুসারে সাজালে যে সারি পাওয়া যায়, সেই সারিতে যদি পরপর দুটি যৌগের মধ্যে মিথিলি মূলকের পার্থক্য থাকে, পরপর দুটি যৌগের মধ্যে মিথিলি মূলকের পার্থক্য থাকে, সেই সারিতে পরপর দুটি যৌগের মধ্যে মিথিলি মূলকের পার্থক্য থাকলে সেই শ্রেণীর সারিকে সমগোত্রী শ্রেণীর সারি বলে। অর্থাৎ পুরো জিনিসটা হচ্ছে সারির মধ্যে নির্ভরশীল, সারির মধ্যে যেভাবে থাকবে সেখানের মধ্যে পরপর যদি থাকে তাহলে পুরোটা হচ্ছে সমগোত্রী শ্রেণীর সারি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে কার্বন একটা, ওইখানে কার্বন তিনটা, তাহলে এটা এখানে পরস্পর সমগোত্র করছে। রিজনটা হচ্ছে মাঝখানে যেটা আছে না সেটা এটার সাথে সমগোত্র, মাঝখানে যেটা আছে না সেটা এটার সাথে সমগোত্র, তাহলে এটা এবং এটাও সমগোত্র। এখনো যদি না বুঝো তাহলে আমি মনে হয় পড়ানো ছেড়ে দিতে হবে। এখনো যদি না বুঝো পড়ানো ছেড়ে দিতে হবে। আচ্ছা দেখো, টপিক শেষ না, এখন আসি কার্যকরী মূলকে। ভেরি ভেরি ইন্টারেস্টিং কার্যকরী মূলক জিনিসটা কি। আচ্ছা আমাদের কোনো টপিক বাদ গেছে? কোনো টপিক বাদ যায় না, ভেরি গুড। কার্যকরী মূলক ভেরি ভেরি ইন্টারেস্টিং। কার্যকরী মূলকটা ফার্স্টে ডেফিনিশন লিখে দিব, ডেফিনিশন লিখতেছি পরে, তবে কার্যকরী মূলকের ডেফিনিশন লেখার আগে আমি যে জিনিসটা আগে লিখে দিব সেটা হচ্ছে কার্যকরী মূলক মানে কি। ফার্স্ট অফ অল দেখো কার্যকরী মূলক মানে কি। দেখো এখন দেখো এই জিনিসটা দেখো, ফার্স্ট অফ অল এই দেখো, বাট ভাইয়া মিথিলিন মূলকের পার্থক্য তো মিলে নাই। ও আল্লাহ, ঠিক আছে আমার ধৈর্য আছে, ইস্তিয়াক কন্ট্রোল। মিথিলিন মূলকের পার্থক্য মিলে নাই সেটা বড় কথা না, একটু আমি একটা লজিক দেখাইছি না, এটা আসলে আমি একটা কথা বলি, এটা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু জিনিসটা কিন্তু, আমি একটা কথা বলি, তুমি অনেকগুলো বই পড়ো, বইয়ের মধ্যে কিন্তু কোথাও তুমি এটা দেখবা না যে হচ্ছে পরপর দুটি যৌগের মধ্যে পার্থক্য হলে শুধুমাত্র তাদেরকে সমগোত্র বলবো। বইয়ের মধ্যে এটাও লেখা নাই, মানে পার্থক্য না হলে শুধুমাত্র তাদেরকে সমগোত্র বলবো না, আর যদি পার্থক্য যদি থাকে মিথিলিন মূলকের শুধু তাদেরকে বলবো। এই ধরনের কথাবার্তা কিন্তু কখনো বইয়ে লেখা থাকে না, বইয়ে কখনো ক্রিস্টাল ক্লিয়ার কোনো কিছু তুমি দেখবা না। বাট জিনিসটা কিছু জিনিস বললাম না, বুঝে নিতে হবে, কিছু জিনিস বুঝে নিতে হবে। একটার সাথে মানে উপরটার সাথে মাঝখানেরটা হইছে, মানে উপরটার সাথে মাঝখানেরটা হইছে, তাহলে উপরটার সাথে নিচেরটাও হবে। তারা সবগুলো একই শ্রেণী, তারা সবগুলো একই বর্গের, তারা একই গোত্রের, বুঝতে পারছো? দেখো কার্যকরী মূলক, আমার ধৈর্য আছে দেখো, কার্যকরী মূলক মানে কি দেখো। কার্যকরী মূলক মানে হচ্ছে ফার্স্ট অফ অল জৈব যৌগের যে পরমাণু বা যে মূলক দ্বারা, ধরো আমি তোমাকে একটা যৌগ দিলাম, ছোটবেলা থেকে তুমি পড়ে আসছো এটা, এই যৌগটার নাম কি? ধরো আমি তোমাকে আরেকটা যৌগ দিলাম, ডেফিনিশন লিখে দিচ্ছি, বাট আগে দেখো CH3CH2OH। আমি তোমাকে কি বললাম, এখানে একটা যৌগ দিলাম
এখানে একটা যোগ দিলাম। যারা ক্লাস করতেছে না বাসায় কিন্তু কল যাবে, মাথা রাখিও, বাসায় কল যাবে। কারণ গার্ডিয়ান বলে দিছে যে হচ্ছে এখানে কি বলছে, মাংস হচ্ছে আপনাদের, হাড্ডি আমাদের। এটা প্রায় মনে হয় আমাদেরকে 200 গার্ডিয়ান বলছে। আমরা প্রায় আজকে পর্যন্ত 947 জনকে কল দেওয়া গেছে, বাকিগুলো কল হচ্ছে। 200 গার্ডিয়ান নাকি এই কথাটাই বলছে। সো চিন্তা করে দেখো, বলছে হাড্ডি হচ্ছে আমার, মাংস হচ্ছে আপনাদের। সো চিন্তা করে দেখো কি পরিমাণ মারা মারবো তোমাদেরকে। ফার্স্ট অফ অল CH3 CH2 CH3 CH2OH এই দুটো যোগ দেখার পরে মাথায় কি চলে আসছে, ব্রেন কি সিগন্যাল দিছে, বলতেছে এটা অ্যালকোহল। এটাই তো না, ব্রেন এটা সিগন্যাল দিছে, বলছে এটা অ্যালকোহল, এটা অ্যালডিহাইড। বাট ব্রেন কোন জিনিসটাকে দেখছে এটা বলতে পারবা? আমাদের চোখ দেখে নাই, আমাদের ব্রেন দেখছে, মানে ব্রেন ফিল করছে, ব্রেন হচ্ছে সিগন্যাল দিচ্ছে চোখকে। এটা বলতে পারো যে মানে মুখকে, এটা বলতে পারো যে বায়োলজি কিছু বুঝি না, এখন অ্যালকোহল এখন অ্যালডিহাইড, এই জিনিসটা বুঝতে পারছি কোন জিনিসটা দেখে, মানে এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, বুঝতে পারছি কোন জিনিসটা দেখে, কোন অংশটা দেখে, এটা হচ্ছে এই অংশটাকে দেখে। এটা যে একটা অ্যালডিহাইড, বুঝতে পারছি কোন অংশটাকে দেখে, এটা হচ্ছে এই অংশটাকে দেখে। অর্থাৎ একটা জৈব যৌগের, এটা একটা জৈব যৌগ, একটা জৈব যৌগের যে অংশ দ্বারা, একটা জৈব যৌগের যে অংশ দ্বারা কোন যৌগের পরিচয় কোন যৌগের পরিচয় লাভ পাবে, ডেফিনিশন বলতেছি না, একটা যৌগের যে অংশ দ্বারা কোন যৌগের পরিচয় লাভ পাবে সেটাই হচ্ছে তার জৈব যৌগ। একটা যৌগের যে অংশ দ্বারা কোন যৌগের পরিচয় পাওয়া যাবে, এটা বলতে পারো কোন যৌগের পরিচয়। এই যৌগটা কি, অ্যালকোহল, কি হিসেবে, CHO, সরি অ্যালকোহল না, আমি ভুল বলে ফেলছি, না এটা অ্যালডিহাইড। যাক, এটা এগুলো সিলি মিস্টেক, এগুলো তোমরা বুঝতে পারছো না এটা, যে ভাই আমরা কিন্তু ঠিকই লিখছি, আপনি ভুল লিখছেন, এটা অ্যালকোহল। আচ্ছা যাই হোক, অ্যালকোহল অ্যালডিহাইড লিখছি, সমস্যা নেই। এই যে অ্যালকোহল জিনিসটা যে লিখছি, এটা বুঝতে পারছি এই অংশটা, অর্থাৎ জৈব যৌগের যে অংশ বা যে পরমাণু বা যে মূলক দ্বারা ওই জৈব যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারিত হবে, সেই অংশটাকে অথবা সেই পরমাণুকে অথবা সেই মূলককে ওই জৈব যৌগের কার্যকরী মূলক বলে। স্যার এখনো কিচ্ছু বুঝে নেই। দেখো ফার্স্ট অফ অল জিনিসটা কি, ডেফিনিশনটা দেখাচ্ছি। যে অংশটাকে দিয়ে আমি একটা যৌগকে চিনতে পারবো সেটা হচ্ছে কার্যকরী মূলক। তাই বলতে পারি জৈব যৌগের, বলতে পারি কি, জৈব যৌগের যে পরমাণু আগামীকাল থেকে কিন্তু আমরা কি শুরু করতেছি জানো, সমানতা, ঠিক আছে? সেজন্য বলছিলাম এই জৈব রসায়ন কিন্তু এবার বোর ফিল করবো না, মানে বোর ফিল হবে না। যেমন গত ক্লাসে, মানে গত কোর্স যেটা ছিল সেটাতে কি ছিল, যে 7 ক্লাস পর্যন্ত হচ্ছে কি চলে গেছিল আমাকে বলো। 7 ক্লাস পর্যন্ত আমাদের 7 ক্লাস পর্যন্ত নামকরণ চলে গেছিল। সো আমরা ওই সিকোয়েন্স ফিল আপ করে তোমাদেরকে বোর ফিল করাচ্ছি না, ডাইরেক্ট সমানতা চলে যাব। প্রশ্ন হচ্ছে ভাইয়া নামকরণ না পড়ে সমানতা কিভাবে পড়াবেন? বিগেস্ট চ্যালেঞ্জ না? দেখো, কারণ আমাদের ফার্স্ট ইয়ারের বেবিরা আছে এখানে, জৈব যৌগের যে পরমাণু বা যে মূলক নামকরণ না পড়ে ভাই কিভাবে পড়াবেন না? জৈব যৌগের যে পরমাণু বা কি লিখছিলাম আমি, জৈব যৌগের যে পরমাণু বা যে মূলক ধারা, যে মূলক লিখতে পারো, যে মূলক ধারা, জৈব যৌগের যে পরমাণু বা যে মূলক দ্বারা ওই জৈব যৌগের, মানে ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারিত হয় শেষ। জৈব যৌগের যে পরমাণু বা যে মূলক দ্বারা ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারিত হয়, ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারিত হয়, ওই পরমাণু বা মূলককে ওই যৌগের কার্যকরী মূলক বলে। কি বললাম? জৈব যৌগের যে পরমাণু বা যে মূলক দ্বারা ওই যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারিত হয়, ওই অংশটিকে বা ওই মূলকটিকে বা ওই পরমাণুকে কার্যকরী মূলক বলে। স্যার কোশ্চেন নাম্বার 1 পুরা ভাই যে প্রশ্নটা করবে, ভাইয়া পরমাণু বলছেন মূলক বলছেন, তার মানে পরমাণু কি কার্যকরী মূলক হতে পারে? জি ভাইয়া, ক্লোরিন কিন্তু একটা কার্যকরী মূলক, ব্রোমিন কিন্তু একটা কার্যকরী মূলক। জি ভাইয়া, সত্যি ভাইয়া, সত্যি। দেখো ফ্লোরিন কিন্তু ফ্লোরিন ইউজ হয় না তো বলতে পারো ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরিন কার্যকরী মূলক, আয়োডিন কার্যকরী মূলক, এগুলো পরমাণু কার্যকরী মূলক। মূলক কোনটা? মূলক হতে পারে এরকম যে নাইট্রো মূলক কার্যকরী মূলক, হ্যাঁ হতে পারে। আরে ভাই বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ হতে পারে, নাইট্রো কার্যকরী মূলক, হ্যালোজেন কার্যকরী মূলক, সবগুলো কি মূলক, পরমাণু কার্যকরী মূলক। বুঝতে পারছো? আচ্ছা
ভেরি গুড। এখন তাহলে আমরা আসতেছি এর পরের পড়াতে, ফিল আসতেছে? আচ্ছা, আরে ভাই তোরা প্রেজেন্ট নিয়ে কেন চিন্তা করতেছস? কি মজা লাগতেছে না ক্লাসগুলো? এতটাই বিরক্তিকর, এতটাই বিরক্তিকর নাকি? লেখা হইছে? আচ্ছা এখন তাহলে আসি, লেখা হইছে? লেখা হইছে কিনা বলো? ভেরি গুড, ভেরি গুড। শেষ 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 শেষ, আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। দেখছো, আমার মনে হয় সবচেয়ে কুলেস্ট একটা লেকচার ছিল এগুলা। ভাইয়া কেমনে কে কেমনে বুঝছে আবার? হ্যাঁ সিরা বলে যেগুলো আসতেছে, ভাইয়া কেমনে কেমনে মানে? ও আচ্ছা আচ্ছা, ও তোমাদেরকে তো নিয়ে তো এক মুসিবত আছে। বেবিগুলা মনে হয় মাথা খারাপ করে ফেলবে। দেখো দেখো দেখো, ফার্স্ট অফ অল দেখো, মাথা খারাপ করার দরকার নাই। তোমরা একটা জিনিস দেখো, আচ্ছা তোমাদেরকে টেবিল অঙ্কন করতে হবে। টেবিল তো আমি স্লাইডে দিয়ে দিছি। এখন তোমরা তোমরা এখন আমারে পাইছো আর কি। আমি থাকবো কি, তোমরা থাকবো সুখে, আমি থাকবো কি বলো? আমি থাকবো কোথায়? তোমরা থাকবা সুখে, আগুন জ্বলবে আমার বুকে। এটা এখন তোমরা একটু লিখবা, আমি শিওর না বলবা এখন স্লাইডে ছিল তো কষ্ট করে আর লিখতে হচ্ছে না। তবে দেখো একটা যদি মাথা রাখো, নোট যদি না থাকে জীবনে কখনো পোলামেন্টে পড়াতে পারবে না। দেখো এখানে কি ছিল দেখো, ফার্স্ট অফ অল আমি যে সিরিজটা যদি লিখি সেটা হচ্ছে কি, আমাকে বলো সমগোত্রীয় শ্রেণীর নাম ছিল, সংকেত ছিল। সমগোত্রীয় শ্রেণীর নাম ছিল না? সমগোত্রীয় সমগোত্রীয় শ্রেণীর নামটা এটা ছিল এখানে। এরপর এখানে কি ছিল? সংকেত ছিল, সংকেত। এরপর এখানে কি ছিল আমাকে বলো? এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। প্রধান কার্যকরী মূলকের নামটা, প্রধান কার্যকরী মূলকের নামটা দেখো ভাইয়া। আর এটা হচ্ছে অপ্রধান কার্যকরী মূলকের নামটা। লিখতেছি না পুরো, কেমন বুঝে নিবা, পুরোটা লিখতেছি না কিন্তু, আমি পুরোটা লিখতেছি না। দেখো লিখছো? ওকে লিখছো সবাই? কারণ আমি তো লিখি নাই, কারণ লিখে দিয়েছিলাম। এক নাম্বার কে থাকবে আমাকে বলো? সি ডাবল এইচ সবগুলো। আচ্ছা আমি সি ডাবল এইচ, আমি একটা কাজ করি, আমি সমগোত্রী শ্রেণীর নামগুলো লিখতেছি না কারণ তোমরা এগুলো জানো, ডিরেক্ট সংখ্যাটা লিখে দিচ্ছি। ফার্স্টে কি আসবে? কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে কি আসবে আমাকে বলো? সালফোনিক অ্যাসিড। এরপরে কি আসবে? অ্যাসিড হ্যালাইড। এরপরে কি আসবে? অ্যাসিড অ্যামাইড। এতটুকু সবাই রাজি আছো? ও স্যার রাজি আছেন নাকি? এরপরে কি আসবে? সিএন। এরপরে কি আসবে? সায়ানাইড। এরপরে কি আসবে? অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। এরপরে কি আসবে? অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন। আচ্ছা এটা স্যার এটা সিরিজটা কোত্থেকে ফলো করতেছেন? এটা কি গুগল থেকে নাকি ইয়া থেকে? যা হোক, এটা কোত্থেকে ফলো করতেছে সেটা তোমার এখন জানার দরকার নাই। এতটুকু জানো সবগুলো কিন্তু অথেন্টিক, সবগুলো কি অথেন্টিক, ঠিক আছে? সো এরপর তো আর লেখা যাচ্ছে না, লেখা যাবে আর নিচে আর দেখা যাবে না তো। সো এখন তুমি নামগুলো লিখো। এটার নামটা কি? এটা কি ওই অ্যাসিড না? এটার নামটা কি? প্রধান কার্যকরী মূলকের নাম বুঝো? আচ্ছা তুমি এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া যারা নিউ ফার্স্ট বেবিরা ওরা বুঝবে না, এতক্ষণ ধরে কার্যকরী মূলক মানে বুঝতে পারছো, এগুলো সবগুলো কার্যকরী মূলক। কার্যকরী মূলক তোমাকে, তুমি যদি বুঝে না থাকো তাহলে কিছু করার নাই, কারণ তোমাকে আমি একটু আগে বুঝাইছি। এখন তোমার একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রধান কার্যকরী মূলক নয় আর অপ্রধান, এটা বুঝি নাই। দেখো একটা একটু উপর আমরা নামকরণ একটু করে দেখবো। সো একটা নামকরণের মধ্যে তুমি দেখবা যে দুইটা কার্যকরী মূলক আছে। ধরো এরকম থাকবে সি সি সি, এই জায়গায় ওএইচ আছে, এই জায়গায় সি ডাবল এইচ আছে। থাকতে পারে না এরকম? থাকতে পারে। অথবা এরকম থাকতে পারে না? সিএইচও থাকতে পারে। দুইটা কার্যকরী মূলক একসাথে একই যোগের মধ্যে অবস্থান করতেছে, সেক্ষেত্রে দুইটাকে কি প্রায়োরিটি দেওয়া যাবে? সমানভাবে দেওয়া যাবে না। সেক্ষেত্রে একটা হবে প্রধান আর একটা হবে অপ্রধান। সেক্ষেত্রে একটা হবে প্রধান আর একটা হবে অপ্রধান। সো প্রধান অপ্রধান বুঝবো কেমনে? সিরিজ উপরে সবচেয়ে যেটা থাকবে সেটা প্রধান। কেউ যদি আস্ক করে এটার মধ্যে প্রধান কোনটা অপ্রধান কোনটা, তুমি বলবা এটা প্রধান কার্যকরী মূলক হবে, এটা অপ্রধান হবে, আর অপ্রধান হলে তাদের নাম আলাদা হবে, বাস শেষ। বললাম না জৈব রসায়ন খুব ইজ ভাবে শেষ করাবো, খুব ইজ ভাবে শেষ করাবো, ঠিক আছে? খুব ইজ ভাবে শেষ করাবো, বুঝতে পারছো? এতক্ষণ কি চিল্লাইছি আমি? এখন আমি তাহলে লিখে দিচ্ছি না, স্লাইডে যেহেতু লেখা আছে তাহলে আমার মনে হয় লেখা দেওয়ার কোনো। তবে একটা কথা হচ্ছে আগামী ধরো এরকম হতে পারে আগামী 20 দিন পরে এলিট ব্যাচে ভর্তি হয়েছে অর্গানিকে,
তো সে হয়তো স্লাইড নাও বুঝে পেতে পারে। দেখো আমি একটা কল রিসিভ করতেছি, একটু ওয়েট করো, একটা ইম্পর্টেন্ট কল। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ পার্সেল আসছে, আপনি ইমরান ভাই? হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে ইস্তিয়াক, ঢাকা থেকে পাঠাইছিল আর কি, ঠিক আছে ওকে দিয়ে দেন। হ্যাঁ ইমরান দিয়ে, হ্যাঁ দিয়ে দেন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখো সি ডাবল এক্স, হ্যাঁ যেটা বলছিলাম যে কিছু কিছু স্টুডেন্ট ধরো অনেকদিন পরে ভর্তি হয়েছে, সে বলবে যে কি রে কিসের স্লাইড কি ছিল, সে একটু কনফিউশনে পড়তে পারে। তাকে বলে দিচ্ছি যে তুমি যদি ভর্তি হয়ে থাকো তাহলে তুমি গ্রুপের অ্যানাউন্সমেন্টে গিয়ে আমাদের স্লাইড নাম্বার 1টা দেখে আসবা, ওইখানে আমরা এগুলো দিয়ে ফেলছি। ওকে সো যাই হোক, সো এটার নামটা কি ছিল? সি ডাবল এক্স টা কি ছিল? ওই অ্যাসিড প্রধান কার্যকরীমূলক, আর এটা প্রধান কার্যকরীমূলক থাকবে না। ঠিক আছে, কিভাবে? এটার নামটা কি? সালফোনিক অ্যাসিড, মনে আছে এগুলা? সালফোনিক অ্যাসিড, এটা কি থাকবে না। এরপর এটার নাম কি? অ্যাসিড হ্যালাইড, মনে আছে এটা? এটার নামটা কি? হ্যালো ফরমাইল, হ্যালো ফরমাইল। আচ্ছা এটা থাকবে না কেন? কারণ ওটা এত বেশি পাওয়ারফুল, তার কোনো অপ্রধান রাশি অপ্রধান থাকতে পারবে না। কিছু কিছু বই হয়তো অপ্রধান দিয়ে দিছে, হ্যাঁ তুমি বলবা ভাইয়া আমি একটা বই দেখলাম এটার নাম দেওয়া হয়েছে কি, আমি একটা বই দেখলাম ভাইয়া এই জিনিসটার নাম দেওয়া হয়েছে তাদের, আচ্ছা কি বলতেছে? না ভাবি পার্সেল পাঠায় নাই, ভাবি পার্সেল পাঠায় নাই। আমি বলছিলাম না আমি সিঙ্গেল, মানে আমি সিঙ্গেল বলতে আমি চিরকম থাকবো, বলছিলাম না তোমাদেরকে? দেখো হ্যালো ফরমাইল, এটা দুষ্টামি করি এগুলা, ঠিক আছে? মাঝে মাঝে আসলে দুষ্টামি করা উচিত। এটা আসলে তেমন না যে হচ্ছে মানে কি, যেমন আমি কিন্তু বুড়া টিচার না যে 60 বছর 70 বছর হয়ে গেছি যে আমি ফান করতে পারবো না, ঠিক আছে? মাঝে মাঝে ফান করা উচিত, তবে যখন স্ট্রিক্ট থাকবো তখন মারাত্মক লেভেলের স্ট্রিক্ট, তখন থাপড়াবো ডাইরেক্ট আমি, বুঝতে পারছো? থাপড়াবো। দেখো কি বললাম, দেখো CONS2 কি বললাম? CONS2 প্রধান কার্যকরীমূলকের নাম, এটা তুমি জানো সবাই। এর নামটা কি বলে দিচ্ছে না কেন, লিখে দিচ্ছে না কেন? কেন লিখে দিচ্ছে না? কারণ লেখা আছে CONS2 কি অ্যাসিডামাইড, এটার নামটা কি? এমিডো। অ্যাসিডামাইড বলতে পারে, আসলে অ্যাসিডামাইড বলতে এটা প্রধান কার্যকরীমূলকের নাম দেওয়া হয়েছিল আসলে অ্যামাইড, শুধু বলছে অ্যামাইড। বাট এখন তুমি এটার নাম কি দিতে পারবা অপ্রধান কার্যকরীমূলকের ক্ষেত্রে? সেটা কি বলবা? এমিডো, এমিডো, এমিডো বলবা। এরপরে সিএন কি বলবা? প্রধান কার্যকরীমূলকের নামের ক্ষেত্রে সায়ানাইড বলবা, সায়ানাইড, আর এটা সায়ানো লিখে দিছিলাম। এরপরে সিএচও, এটা কি বলবা? সিএচও এর নাম কি বলবা? অ্যাল, মনে আছে এটা? অ্যাল, অ্যালটা স্পেলিং এরকম না, এরকম লিখো, যাই হোক সমস্যা নাই। এরপরে সিওটা কি হবে? অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল ওন, এটা হচ্ছে তার প্রধান কার্যকরীমূলকের নাম। এটা অ্যালটা যদি লিখো, তার অপ্রধান কি হবে? অপ্রধান কি হবে আমাকে বলো? অ্যালকানোইড, লিখে দিছিলাম এগুলা, অ্যালকানোইড। এরপর এটা অপ্রধান কি হবে? কি হবে আমাকে বলো? অক্সো, তাহলে অক্সো। এরপর তুমি ওএসটা যদি লিখো তাহলে অল হবে। তাহলে আশা করি এই জিনিসগুলো তোমাকে এখন লিখে দেওয়ার দরকার নেই, তাহলে আমরা পরবর্তী পড়া চলে যাচ্ছি। সবাই কি আমার সাথে এগ্রি আছো? সিরিজে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা অনেকে বলো ভাই আমি এটা মুখস্থ করতে পারি না, মুখস্থ করার দরকার নেই ভাইয়া, এটা আমি জীবনে মুখস্থ করি নাই। বাট আমার এখন মুখস্থ কেন হয়ে গেছে? আমি মুখস্থ করি নাই, পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে আমার। বাট আমি কখনো মুখস্থ করি না, এটা মুখস্থ করার দরকারই নাই। এটা কিছু ট্রিক্স ফলো করতে হয়। ট্রিক্স গুলো কি জানো? যে ফার্স্ট অফ অল এতটুকু পর্যন্ত তোমাকে একটু মাথায় রাখতে হবে, এটা আলাদা আবার এটা আলাদা, এটা আলাদা এটা আলাদা। এটা মনে রাখতে হয় এরকম, যে বললাম যে CNCOOH, আমি তখন মনে রাখতাম এরকম। এখানে অনেকে ছন্দরন্ধ্র দেবে, বাট আমার ছন্দরন্ধ্র এগুলো আমার ভালো লাগে না, বুঝছো? এখানে কিন্তু ছন্দরন্ধ্র এগুলো দরকার নাই। OH এবং এটা আমি এভাবে মনে রাখতাম, এবং ওটা মনে রাখতাম এভাবে, সরি COOH না, এটা CHO হবে, সরি CHO হবে। আমি মনে রাখতাম এভাবে, আরটা মনে রাখতাম এভাবে, COOH মনে রাখতাম, SO3H মনে রাখতাম এভাবে, আরটা মনে রাখতাম COX, আরটা মনে রাখতাম CONS2, বাস শেষ, এতটুকু পর্যন্ত। এখন এরপর নিচেরটা কি? নিচেরটা কি? এমিন আছে না? এমিনের পরে কি আসবে? অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, ইথার, হ্যালোজেন, নাইট্রো, আর লাস্টে কি? অ্যালকাইল। স্যার বুঝি নাই, নিচেরটা কি আমাকে বলো? এমিন গেছে না? এমিনের পরে কি আসবে আমাকে বলো? এমিনের পরে কি আসবে? এটা মুছে দিচ্ছি পড়াটা, খুব সহজ, স্লাইড দেওয়ার পরে কিন্তু খুব সহজ হয়ে গেছে। দেখো আমি একটা বলছি, এটা মুখস্থ করার প্যারা নিও না প্লিজ, এটা মুখস্থ করার প্যারাটা একদম নিবে না, তুমি অটোমেটিক চলে আসবে। তুমি দেখো আগে, তুমি দেখো নামকরণ করতে করতে একটা সময় চলে আসবে। দেখো কি বললাম, দেখো ফার্স্ট অফ অল কি
আমাকে বলো এমিনের পরে কি আছে, এমিনের পরে কি আছে, স্লাইডে দেখো না, স্লাইডটা কি সাথে নাই? আরে আল্লাহ, দেখো এখানে এমিনের পরে কি হবে? অ্যালকিন, এরপরে অ্যালকাইন, এরপরে অ্যালকেন। এমিনের পরে এটা, এরপরে ইথার না? ইথারের সংকেতটা কি এটা? আচ্ছা ইথারের সংকেত অনেকে জানো না, 9 পড়ে আসছো কিন্তু ইথার। এরপরে হ্যালোজেন, এরপরে নাইট্রো, লাস্টে কি অ্যালকাইল। অ্যালকাইল মূলক হচ্ছে আর। আচ্ছা অ্যালকাইল মূলক পড়াচ্ছি, এতটুকু পর্যন্ত আর জীবনে পড়তে হবে না। এখন তুমি বলতে পারো ভাইয়া এটাতে ছিলেন কি প্রধান, আর এটা ছিল অপ্রধান, তাহলে ভাইয়া এটার নামকরণটা একটু বলে দেন তো, মানে অপ্রধান প্রধানের নামকরণ কি হবে? ফার্স্ট অফ অল প্রধান কার্যকরী মূলকের নাম কি হবে আমাকে বলো, কি হবে? ডাবল বন্ডের জন্য কি হবে? অ্যান হবে না? ডাবল বন্ডের সরি ডাবল বন্ডের জন্য ইন হবে না? আর অপ্রধান কখনো এটা থাকবে না। আর এটা ডাবল বন্ড না ট্রিপল বন্ড না? ট্রিপল বন্ডের জন্য কি হবে? আইন হবে না? সবাই জানো এটা থাকবে না। অ্যান হবে না? থাকবে না। এরপর ও কি হবে? ইথার কি হবে? ইথার কিন্তু ইথারই, অপ্রধান কিন্তু থাকবে না। ইথারের কিন্তু অপ্রধান থাকে না। এরপর হ্যালোজেন, এটা কিন্তু প্রধান থাকবে না, এটা প্রধান থাকবে না, এটা প্রধান থাকবে না, সব মিল পাইছো? এটা কি থাকবে? হ্যালো থাকবে। স্যার আমি কিচ্ছু বুঝি না, বেবিরা বুঝতেছে না, ফার্স্ট ইয়ারের নবজাতক শিশুরা কিছুই বুঝতেছে না। আচ্ছা দেখো এটা কি নাইট্রো, নাইট্রো, এটা কি অ্যালকাইল। আচ্ছা স্যার আমি কিচ্ছু বুঝি নাই, স্যার এটা কি লিখছেন? শেষ শেষ, সবগুলো সিরিজ শেষ, কিন্তু খুব ইজি ভাবে বুঝেছি, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টই সেটা বুঝে নাই। দেখো এটা অ্যাসেস নেওয়ার কিছু নাই। দেখো অ্যাসেস যারা নিতে বলতেছো তারা কিন্তু লিখে রাখো নাই। ফার্স্ট অফ অল দেখো কি বলা হচ্ছে এখানে, এগুলোর অপ্রধান থাকবে না, কারণ কি এই জিনিসগুলো কখনো অপ্রধান থাকতে পারবে না। কোনগুলা? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড কখনো অপ্রধান থাকতে পারবে না, তারা সবসময় প্রধান থাকবে। আর এই জিনিসটা ইথার, সেটা কখনো কি থাকে না? অপ্রধান থাকবে না, এটারও কখনো অপ্রধান থাকবে না। কার? ইথারের ক্ষেত্রে। আর এটা কি এক্স মানে কি? এক্স মানে হ্যালোজেন, এটা হচ্ছে হ্যালোজেন, এটা হ্যালোজেন, এটা একটা হাইফেন দাও, এটা হ্যালোজেন। হ্যালোজেনের কখনো প্রধান কার্যকরীমূলক থাকবে না, থাকবে না, এটা থাকবে না, এটা ক্রস মানে নাই, আর এটা ক্রস মানে হচ্ছে হ্যালোজেন। আর এটা কি হবে? হ্যালো, এটা নাই, নাইট্রো, এটা অ্যালকাইল। প্রশ্ন হচ্ছে অ্যালকাইল মূলক কি, আসতেছি এর পরে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? আচ্ছা যারা বলতেছো ভাই এখনো বুঝি নাই, তার মানে তোমাদেরকে হাজার বোঝারও কিচ্ছু হবে না, একটা কাজ করতে হবে, ডিরেক্ট নামকরণে চলে যেতে হবে। সো লেটস ফরওয়ার্ড টু নেমিং, লেটস ফরওয়ার্ড টু নেমিং। লেটস ফরওয়ার্ড টু নেমিং, ওকে। আচ্ছা সিরিজটা কখন কাজে লাগবে সেটা বুঝতে পারবা আজ থেকে 15-20 দিন পরে। এখন সিরিজটা কাজে লাগবে না, ওকে। এখনটা সিরিজটা কিন্তু কখনো কাজে লাগবে না, ওকে। দেখ আচ্ছা এখন আমরা আসবো ফার্স্ট অফ অল নামকরণে। যারা বলতেছে ভাই আমি ওই সিরিজটা কিচ্ছু বুঝি নাই, আমি বলছিলাম সিরিজটা অ্যাকচুয়ালি এখন কাজে দরকার নেই, স্লাইডে যেভাবে পড়াইছিলাম সেভাবে হুবহু কপি করো, এটা তেমন একটা এখন প্রয়োজন লাগবে না। ফার্স্ট অফ অল আমরা কনসেন্ট্রেশনটা একটু নেমিং এ রাখি, নেমিং এ, নামকরণ, নেমিং অফ অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ জৈব যৌগের নামকরণে চলে আসতেছে। একদম ডিটেইলস পড়াতে পারবো না অবশ্য, কেন? কারণ সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে। সো আমরা কি করব, নরমালি পড়বো। ফার্স্ট অফ অল নামকরণ যখন পড়তে যাচ্ছি না ভাইয়া, নামকরণ যখন পড়বো, দেখো নামকরণ যখন পড়বো তখন মাথায় রাখতে হবে অ্যালকাইল মূলক, ফার্স্ট একটু মাথায় রাখতে হবে। স্যার অ্যালকাইল মূলক মানে কি? অ্যালকাইল মূলক মানে কি? অ্যালকাইল মূলক মানে কি? অ্যালকাইল মূলক মানে হচ্ছে অ্যালকেন থেকে, কি বললাম, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, অ্যালকেন মানে কোনটা আমাকে বলো, বলো সবাই, অ্যালকেন মানে কোনটা? কোনটা অ্যালকেন হবে? ধরো এটা হচ্ছে অ্যালকেন, মিথেন, এটা অ্যালকেন শ্রেণীর যৌগ। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, একটা হাইড্রোজেন অপসারণ করলাম। যারা টেবিলটা বুঝো না, আমি বললাম তো ভাই টেবিলটা তুই বুঝবি না এখন, টেবিলটা এখন তুই বুঝবি না, সত্য কথা তুই এখন কিচ্ছু বুঝবি না। যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো টেবিলটা এখন তুমি কিচ্ছু বুঝবে না, তুমি এটা রেখে দাও। বললাম তো প্রধান অপ্রধান জিনিসগুলো হচ্ছে আমাকে নেমিং এ যেতে হবে, কিছু কিছু জিনিস ধৈর্য রাখতে হয়। এই যে এই জিনিসটা আমার মাথা খারাপ হয়ে যায়, ধৈর্য রাখতে পারো না তোমরা, তোমরা ধৈর্য রাখতে পারো না, তোমাদের মেইন প্রবলেম হচ্ছে এটা, ধৈর্য থাকতে হবে। দেখো কি বললাম, দেখো মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যেই মূলকটা পাওয়া যায় সেই মূলকটাকে বলা হচ্ছে আমার অ্যালকাইল মূলক। অ্যালকাইল মানে কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যেই মূলক তৈরি হয় সেই মূলককে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। অর্থাৎ আমি যদি বলি CH3 CH2 CH3
এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলাম, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যেই মূলকটা পাওয়া যাচ্ছে, কোন মূলকটা, একটা হাইড্রোজেন অপসারণ করছি, তাহলে আমি পাচ্ছি কি CH2 এই মূলকটাকে বলা হচ্ছে। অর্থাৎ এই মূলকটা যখন লিখবা না, তখন এখানে একটা ইয়ে দিতে হয়, এরকম দিতে হয়, এরকম। এই মূলকের চিহ্নটা হচ্ছে একটা হাইফেন দিতে হয়। এই মূলকটাকে বলা হচ্ছে অ্যালকেন মূলক। বুঝা গেছে? এখন সুন্দর করে নেমিং আসি, এটা পাশে দিয়ে লিখে রাখবা, সুন্দর করে নেমিং আসি। ওকে, দেখো ঠিক আছে। হ্যাঁ, আসলে একটা কথা বলি, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা মানে একদম শুরুতে জয় করা সুন্দর, তো একটু শুরুতে প্রবলেম হতে পারে, বাট আমি তোমাকে বললাম তো, আই উইল মেক ইট ইজি। হ্যাঁ, কিছু কিছু টপিক তুমি হয়তো নাও বুঝতে পারো, বাট পরবর্তীতে তুমি বুঝবা। একটু ওয়েট করো, যে বড় আপু বড় ভাইয়েরা ফাইজলামি করতেছে না, যে ভাবি রাবি এগুলো বলতেছে না, এগুলো তুমি শুনবা না। তুমি সুন্দর করে, লক্ষ্মী ছেলে মেয়ে না তুমি, তুমি সুন্দর করে হচ্ছে কি, সুন্দর করে কথাগুলো শোনো। বড় আপুরা ফাইজলামি করো, বড় ভাইয়েরা, তুমি জাস্ট কি করবা, সুন্দর করে আমার কথা শোনো। দেখো, অ্যালকাইল মূলক থেকে, অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকাইল থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সেটাকে অ্যালকাইল মূলক বলে। এখন নেমিং করতে গেলে কি করতে হবে? সো নেমিংটা খুবই সিম্পল, খুব সিম্পল একটা জিনিস। নেমিংটা কিভাবে নেমিং করা যায়? জৈব রসায়নে জৈব যৌগের নেমিংটা কিভাবে করব? নেমিং করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার, নাম্বারিং। দুটো জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল নেমিং এর ইয়াটা একটু বলে দিই, মানে নেমিং এর ক্লাসিফিকেশনটা খুবই সিম্পল। দেখো, ক্লাসিফিকেশন আমি বলে দিচ্ছি। দেখো, এই যে এখানে বললাম এটা, এখানে এটা বললাম এটা। সো এখানে দেখো তিনটা জিনিসকে ভাগ করা হয়। একটা জৈব রসায়নের নামকরণকে তিনটা জিনিসকে ভাগ করা হয়। জৈব রসায়নের নামকরণকে তিনটা জিনিসকে ভাগ করা হয়। দেখো, একটা জিনিস কোনটা আমাকে বলো, কোনটা? একটা জিনিস কোনটা? একটা জিনিস হচ্ছে তোমার সাধারণ নামকরণ। নামকরণটা তিন ক্যাটাগরি হয়ে থাকে। সাধারণ নামকরণ, অনেক কেউ পড়ে ফেলছে এগুলা। সাধারণ নামকরণ তো এগুলো তো জানাতে হবে না। সাধারণ নামকরণ, এটা তো কনসেপ্টটা চেঞ্জ আসবে না। সাধারণ নামকরণ, এবং আরেকটা হচ্ছে জাতক নামকরণ। জাতক নামকরণ, ওকে। এরপর আরেকটা কি আমাকে বলো, আরেকটা কি? সাধারণ নামকরণ, জাতক নামকরণ। আরেকটা হচ্ছে আইইউপিএক নামকরণ, আইইউপিএসি। এটা আইইউপিএক ধরনের, এটা বলে আইইউপিএসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। জৈব রসায়ন যত নামকরণ আছে সবগুলো একে কেন্দ্র করে হবে। অর্থাৎ একে বাদ, তার মানে এই না যে এই দুটো পড়বো না, পড়বো। ওকে, সো এগুলো ফলো করা হয় না। কাকে ফলো করব? আইইউপিএসি কে ফলো করব। কাকে ফলো করব? আইইউপিএসি কে ফলো করব। মনে রাখবে? আচ্ছা, সাধারণ নামকরণ জিনিসটা যেটা আমি বলবো সেটা বইয়ের সাথে মিলবে না, বাট কনসেপ্ট কিন্তু সেম। মানে আমার বলার পদ্ধতিটা মিলবে না, বাট কিন্তু কনসেপ্ট কিন্তু সেম। বুঝাই মনে হয়। দেখো কি বললাম, সাধারণ নামকরণ বোঝার উপায়টা হচ্ছে, সাধারণ নামকরণ হচ্ছে বোঝার উপায়টা কি? ফার্স্ট অফ অল সাধারণ নামকরণ হচ্ছে তিন ধরনের। কি কি? দেখো, একটা হচ্ছে অ্যান, একটা হচ্ছে আইসো, আর একটা হচ্ছে নিও। বাট বইয়ে কিন্তু এভাবে লেখা থাকবে না। আমি যেভাবে লিখছি এখন বই সেভাবে লেখা থাকবে না। কিভাবে? দেখো, অ্যান হচ্ছে কোনো শাখা না থাকলে। এখন প্রশ্ন হচ্ছে, কোটি টাকার প্রশ্ন, ভাই শাখা মানে কি? শাখা মানে বুঝি নেই। আচ্ছা, এরপর আইসো মানে কি? একটি শাখা থাকলে। এবার নিও মানে কি? দুইটি শাখা থাকলে। স্যারটা বুঝি নেই। দেখো, ফার্স্ট অফ অল শাখা মানে কি? শাখা মানে হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ, দেখো ফার্স্ট অফ অল একটা জৈব রসায়নের নামকরণ করতে যাচ্ছ না, যোগটা কি? ধরো যোগটা হচ্ছে এটা। এটা কি? এই জিনিসটা কি? সাপের মধ্যে রাখলাম, এটা হচ্ছে আমার যোগের কঙ্কাল। কঙ্কাল 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 মানে স্কেলেটন। পুরো জিনিসটা হচ্ছে রুট। কঙ্কাল একটা গাছের রুট বলতে পারো। গাছের রুট হচ্ছে এটা। রুট মানে হচ্ছে এটা, এটা মূলটা, গাছের মূলটা, এটা হচ্ছে মূল। এর পরবর্তীতে গাছের শাখা প্রশাখা থাকে না? শাখা প্রশাখা, এই শাখা প্রশাখা, এই শাখা প্রশাখা, এই শাখা প্রশাখা। এই শাখা প্রশাখা গুলোকে বলা হচ্ছে আমার ব্রাঞ্চ, যেটাকে আমাকে বলা হচ্ছে শাখা। শাখা মানে হচ্ছে এই জিনিসগুলা। আর এটা কি? এটা হচ্ছে রুট। এটা কিসের রুট? স্যার কিসের রুট এটা? রুট মানে হচ্ছে মূল। জিনিসটা হচ্ছে বলতে পারো যে প্রধান শিকল। রুটকে বলা হচ্ছে প্রধান শিকল। তার মানে শাখা হচ্ছে দুই ধরনের। শাখার হচ্ছে অপর নাম হচ্ছে শিকল। যাহাই শাখা তাহাই শিকল। তাহলে আমি বলতে পারি এই শাখাকে তুমি শিকল বলতে পারো, অথবা তুমি শাখা বলতে পারো, যে একটা বলো। এই শাখা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রধান শিকল, একটা হচ্ছে শাখা শিকল।
শিকল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রধান শিকল, একটা হচ্ছে শাখা শিকল। সেটা আমি বলতে পারি, সরি শাখা বলিও না, তুমি একটা কাজ করো, আর কনফিউশন করতেছি না, তুমি জাস্ট বলো শিকল, শিকল বলো। এখন কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে এখন নাই? দেখো শিকল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রধান শিকল, বেশি আমি পেঁচাতে গেলে ইয়ে হয়ে যায় না স্যার, আপনার একটা সমস্যা, আপনি যখন বেশি বলে ফেলেন তখন পেঁচে যাই আমরা। হ্যাঁ এটা আমি স্বীকার করতেছি। দেখো শিকল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রধান শিকল, একটা হচ্ছে শাখা শিকল। এই জিনিসটা দেখতেছো না, এটা হচ্ছে আমার প্রধান শিকল, অর্থাৎ রুট, রুট রুট। আর এই জিনিসটা দেখতেছো না, এটা হচ্ছে শাখা। সেজন্য বলা হচ্ছে কোনো শাখা না থাকলে, যদি কোনো শাখা না থাকে সেটাকে বলা হচ্ছে অ্যান, আর শাখা থাকলে সেটা আইসো, আর নিও থাকলে সেটা হচ্ছে দুইটা শাখা। একটা শাখা থাকলে সেটা আইসো, মানে একটা শাখা থাকলে আর দুটো থাকলে সেটা নিও। সো আমরা একটা কাজ করি, লিখে ফেলছো না সবগুলো? লিখে ফেলছো সবাই? লেখার পরে এখন আমরা দেখব যে ভাইয়া শাখা একটা দুইটা সেটা কিভাবে ডিসাইড করবে। ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাকে বললাম CH3 CH2 CH3, এটার নামটা কি সবাই জানো? এই নামগুলো তো সবাই পারবা, এই নামগুলো সবাই পারবা। এটার নামটা কি? আজকের মতো এখানে থাকুক, আজকের মতো এখানে থাকবে, আজকের মতো এখানে থাকলে তো ঝামেলা আছে, একটু ধরো 10টা মিনিট থাকো, 10টা মিনিট থাকো। CH3 CH2 10টা মিনিট থাকো, বললাম না 10টা মিনিট থাকো। CH3 CH2 CH3 এই নামটা কি? এটাকে আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি প্রোপেন। সবাই জানি কি প্রোপেন। বাট এখানে কোনো শাখা নাই। আমাকে যদি আস্ক করে সাধারণ নামকরণ কি হবে, এটা তুমি কি বলবা? এই যে প্রোপেন যেটা বলছো সেটা কিন্তু আইপিএসসি পদ্ধতিতে বলছো, এটা জানো? জানো না। এই প্রোপেনটা আমরা যে বলি না যেটা প্রোপেন, এই প্রোপেনটা বলছি এটা আইপিএসসি পদ্ধতিতে। বাট এটা সাধারণ নামকরণে কি? সাধারণ নামকরণ জিনিসটা নির্ভর করে শাখার উপরে, কোন শাখা নাই, নাম হবে অ্যান প্রোপেন। এরপর আমি লিখলাম CH3 CH3 CH3, এটার নামটা কি হবে আমাকে বলো সবাই? শাখা কয়টা আছে? একটা না, তার নাম হবে কি? আইসো। নাম কি হবে? আইসো। এখন এই জায়গায় একটা কথা আছে, কার্বন এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটার জন্য কি হবে? কি হবে আমাকে বলো, বলো চারটার জন্য কি হবে? বিউট। আর যেহেতু অ্যালকেন শ্রেণীর যৌগ তাহলে বিউটান। কারণ তোমাকে একটু আগে বলছিলাম গত ক্লাসের নামকরণ যখন আমি পড়াতে গেছিলাম, কি বলছিলাম ভাইয়া? বলছিলাম ফার্স্টে তুমি লিখবা বিউট, কার্বন কয়টা? চারটা, বিউট। এখন তুই বলতে পারো এটা শাখা। দেখো নামকরণ, সাধারণ নামকরণের সবগুলো কার্বন হিসাব করতে হবে। তো তুমি বিউট লিখছো, লিখছো বিউট, লিখছো 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 বিউট। এরপরে ওয়ার্ড রুট হচ্ছে বিউট, মানে শব্দমূল, শব্দমূল। এরপরে শব্দমূল লেখা হইছে। এরপরে অ্যানটা হচ্ছে কার্যকরী মূলকের নাম। কার্যকরী মূলক এখানে কি অ্যালকেন না, সো আমি লিখলাম হচ্ছে বিউটেন, মানে অ্যান। লাস্টে লিখলাম অ্যান, তার মানে বিউটের সাথে অ্যান মানে বিউটেন, তাহলে আইসোবিউটেন। ঠিক আছে, কিভাবে? তুমি যদি দেখো যে শাখা এখানে কয়টা আছে, এখানে শাখা একটা না, দুটো থাকলে সেটা কি হবে? CH3 C CH3 CH3 CH3। স্যার আমি কোনো নামকরণ বুঝতেছি না। আরে ভাই এখনো নামকরণ আসি নাই তো, এখনো নামকরণ আসি নাই। আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে শাখা যদি দুইটা থাকে সেটাকে বলবো নিউ। দুইটা আছে না, নিউ। এটা কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এর নাম কি হবে? নিউ পেন্টেন। এর নাম কি হবে? নিউ পেন্টেন। জাস্ট এতটুকু মাথায় রাখো, আর মাথায় রাখার দরকার নেই। এতটুকু মাথায় রাখো, আর মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে? আর মাথায় রাখার দরকার নেই, ওকে? সবাই চলে যাচ্ছে কেন? কারণ ওদের ক্লাস আছে ভাইয়া। সবাই চলে যাচ্ছে কেন? চলে না যাই কি করবে? 1 ঘন্টা 20 মিনিট আমি নিজেও ক্লাস করতাম না, যত জোর স্যার হোক না কেন। টানা ক্লাস করা এটা খেলা কথা না ভাই, সিরিয়াসলি। এটা আসলে সবাইকে স্যালিউট, এটা টিচার বলো স্টুডেন্ট বলো সবাইকে স্যালিউট। আমি নিজে অনলাইন ক্লাস বাং করি, সহজ কথা। তবে স্যার যদি একটু ডেডিকেশন দেখে সেটা করা উচিত। আমি দেখি যে আসলে ডেডিকেশন কারা দেখাচ্ছে, কথা বুঝতে পারছো? যে সকল স্যাররা, আমি আমার কথা হচ্ছে সহজ কথা, কোন স্যার যদি ডেডিকেশন দেখায় সেই স্যারের ক্লাস মাস করবে, নাহলে গুণা দিবে আল্লাহ, আল্লাহ গুণা দিবে, এটা মাথায় রাখবা। একটা স্যার অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছে এবং তুমি কি করছো? ইচ্ছা করে বাং করতেছো, প্লিজ এই কাজটা করবা না। কারণ ওই স্যার কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছে সারা রাত না ঘুমিয়ে। সেটা আমি না, আবার আমাকে চিন্তা করি না, আমার অতটা ডেডিকেশন আমার নাই, আমি পারি না এত ডেডিকেশন দেখাতে। আমি মোটামুটি আমি যতটুকু দেখানোর কথা দেখাচ্ছি, বাট এক্সট্রিম লেভেলের ডেডিকেশন আমারও নাই। সো যারা দেখাচ্ছেন ওই জিনিসটা মাথায় রাখবা, যাতে ওই লাইভের ভিউটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা মাথায় রাখিও। কারণ তোমরা যখন ক্লাসগুলো দেখবা স্যাররা উৎসাহিত হবে। এখন তুমি বলতে পারো সামনে একটা মোবাইল আছে, একটা স্যারকে তুমি কিভাবে এক্সপেক্ট করতেছো তোমাকে ভালো লেকচার দিবে? কিভাবে এক্সপেক্ট করতেছো? তোমাকে দেখতেছে না স্যারটা, সো কিভাবে? কারণটা হচ্ছে ওই যে ভিউটা, ভিউ দেখে স্যার হচ্ছে উৎফুল্ল হচ্ছে,
যে ঠিক আছে অনেকগুলো স্টুডেন্ট আছে, আমি একটু ওদের জন্য কষ্ট করবো, আমি ওদের জন্য খাটবো, এফোর্ট দিব। বাট সামনে তো কোনো স্টুডেন্ট নাই, আজকে 4-5 মাস ধরে একটা মোবাইলকে পড়াচ্ছি আমি, চিন্তা করবা সামনে কোনো স্টুডেন্ট নেই, সামনে একটা টেবিল আছে আমার। যা হোক, এখন কথা আছে না আইইউপিএসসি, আইইউপিএসসি স্যার আমি আর পারতেছি না। দেখো 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 4:30 থেকে ক্লাস করতেছি, দেখো দেখো। আচ্ছা আইইউপিএসসি, আইইউপিএসসি নামকরণটা খুবই সিম্পল। দেখো আইইউপিএসসি একটু করে বলে দিই, আইইউপিএসসি একটু করে বলে দিচ্ছি। আইইউপিএসসি, আইইউপিএসসি, আইইউপিএসসি সাধারণ নামকরণ, জাতক নামকরণ। জাতক নামকরণটা হচ্ছে আমি তোমাকে স্লাইডে বলে দিব, টেনশন না দরকার, না বলবো এত প্যারা নেওয়ার দরকার নেই। তবে আজকে আইইউপিএসসি না পড়াইলে আমি শান্তিতে ঘুমাতে পারবো না, কারণ অনেক পড়া জমে যাবে। আইইউপিএসসিটা আমি একটু করে বলছি, দেখো আমি নামকরণ পড়াই গিয়ে তোমাকে মোটো বোর ফিল করাবো না, আই সোয়্যার। তুমি যদি এখন আমার থেকে এক্সপেক্ট করো যে ভাই আপনি এখন নামকরণ রুলস গুলো লিখে দিবেন, আমি বলতেছি আমি এখন নামকরণ রুলস লিখবো না। আমি নামকরণ, আমি বললাম যে আজকে শুধু বেসিক কনসেপ্ট পড়াবো, নামকরণ শুধু বেসিক কনসেপ্ট, অর্থাৎ যেই নামকরণগুলো শুধুমাত্র আমার আগামী 15-20 দিনের জন্য লাগবে, শুধুমাত্র সেগুলোই পড়াবো। বললাম তো আগামী 15-20 দিনের জন্য, 15 দিন বলতে পারো বা 10 দিন বলতে পারো, সমানতার জন্য যা লাগবে ততটুকু আমি পড়াবো। সো দেখো আইপ্যাড নামকরণটা অ্যাকচুয়ালি ভেরি ইজি, ভেরি ইজি। দেখো আইপ্যাড নামকরণ যখন আমরা করতে যাচ্ছি না, তখন হচ্ছে 3টা জিনিসকে মাথায় রাখতে হয় আইপ্যাড নামকরণ। কি কি সবাই জানো, সেটা হচ্ছে কি প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে তোমার হচ্ছে উপপদ, মানে আগের পদটা। আর এটা হচ্ছে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট মানে হচ্ছে শব্দমূল। আর এই জিনিসটা কি সাফিক্স, সাফিক্স, সাফিক্স মানে হচ্ছে পরপদ। আচ্ছা প্রিফিক্স কিসের বর্ণনা দিতে মনে রাখবা, প্রিফিক্স হচ্ছে শাখার বর্ণনা। স্যার এগুলো কি পড়াচ্ছেন, মাথায় ঢুকতেছে না? আরে ভাই কি পড়াচ্ছি আমি, কি পড়াচ্ছি এগুলো? আমি পড়াচ্ছি একটা যোগের নামকরণ করতে গেলে 3টা স্টেপে আসতে হবে। ফার্স্ট অফ অল প্রিফিক্স চিন্তা হবে। স্যার প্রিফিক্স মানে কি? বলতেছি একটু ওয়েট করো। ওয়ার্ড রুট মানে কি? বলতেছি একটু ওয়েট করো। সাফিক্স মানে কি? তাও বলতেছি একটু ওয়েট করো। শাখার অবস্থান মানে অ্যাকচুয়ালি প্রিফিক্স বলতে বোঝাচ্ছে শাখার বর্ণনা, একদম সহজ কথা। কেউ যদি আস্ক করে প্রিফিক্স কি বোঝায়, শাখার বর্ণনা বোঝায়। সাফিক্স কি বোঝায়, তাও শাখার বর্ণনা বোঝায়। আর ওয়ার্ড রুট কি বোঝায়? ওয়ার্ড রুট কি বোঝায়? ওয়ার্ড রুট হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যা, প্রধান শিকলে কার্বন সংখ্যা। আমি কিন্তু প্রধান শিকল চিনাইছি তোমাকে, প্রধান শিকল আমি কিন্তু তোমাকে চিনাইছি। প্রধান শিকলে কার্বন সংখ্যা, মনে থাকবে এটা? ভেরি গুড। তাহলে এখন দেখো শাখার অবস্থান, শাখার সংখ্যা, অবস্থান সংখ্যা নাম, শাখার অবস্থান সংখ্যা নাম। এরপরে ওয়ার্ড রুট মানে কি? মেইন চেইনে, মেইন চেইন মানে হচ্ছে প্রধান শিকল, প্রধান মানে হচ্ছে মেইন, শিকল মানে চেইন, মেইন চেইনে কার্বন সংখ্যা, সেটা হচ্ছে আমার ওয়ার্ড রুট। মেইন চেইনে স্যার আমি কিচ্ছু বুঝি না, একটু ওয়েট করো, একটা দেখালে বুঝে যাবা। এরপরে সাফিক্স মানে হচ্ছে সরি 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 আমি এক্সট্রিমলি সরি, আমি তোমাকে কাটাকাটি করাচ্ছি না। দেখো সাফিক্স হচ্ছে কার্যকরী মূলকের নাম, কার্যকরী মূলকের বর্ণনা। সরি সরি কাটাকাটি হয়ে গেছে না স্যার? আপনি আজকে আমাকে 2টা কাটাকাটি করেছেন। কার্যকরী মূলকের বর্ণনা কি বললাম? কার্যকরী মূলকের বর্ণনা। আবারও বলতেছি কার্যকরী মূলকের বর্ণনা, আর হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যা। আর এখানে কি বোঝাচ্ছে? শাখার বর্ণনাটা। 3টা জিনিস, এটা শাখার বর্ণনা, এটা হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যা, এটা হচ্ছে কার্যকরী মূলকের বর্ণনা। কার্যকরী মূলকের বর্ণনা কি রকম হয়? কার্যকরী মূলকের অবস্থান সেম এটার মতো, শাখার অবস্থান সংখ্যা নাম না, কার্যকরী মূলকের, কার্যকরী মূলক লিখতেছি না পড়না, কার্যকরী মূলকের অবস্থান, কার্যকরী মূলক অবস্থান। এরপরে কি? কার্যকরী সংখ্যা, অবস্থান সংখ্যা নাম, শেষ। এই পুরা জিনিসটা লাগলে আমার আর নাম নেমিং আর কিছু লাগবে না, নেমিং এ আর কিছু লাগবে না। কথা বুঝতে পারছো? নেমিং এ আর কোনো কিছু লাগতেছে না, নেমিং এ আর কোনো কিছু লাগতেছে না। ওকে, নেমিং এ আর কোনো কিছু লাগতেছে না। ওকে, আচ্ছা ভাইয়া 2:30 থেকে ক্লাস করতেছি ভাই, আপনিও বলেন আমার টানা 5 ঘন্টা ক্লাস করার এক্সপিরিয়েন্স আছে। এটা আসলে আমি পাগল আছি তোমার কথাটা শুনে। দেখো অ্যাটেন্ডেন্স কিভাবে নিবা? আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে না হচ্ছে না, অ্যাটেন্ডেন্স আগামীকাল থেকে। অ্যাটেন্ডেন্স পর, অ্যাটেন্ডেন্স আগামীকাল। আগামীকাল আমরা মোস্ট প্রবাবলি হচ্ছে, আচ্ছা আগামীকাল তোমরা হচ্ছে রাত 9টায় ক্লাস করতে পারবা? মানে স্লাইডে আগামীকাল 2টা ক্লাস করার সম্ভাবনা আছে। মানে আগামীকাল 6টায় তো ক্লাস থাকবে, রাত 9টায় কারো কি কোনো ক্লাস আছে? 497 জন থাকলে হবে, বাকিরা রেকর্ড ভার্সন দেখে নেবে।
আগামীকাল রাত 9টায় কি কারো ক্লাস আছে? রাত 9টায় না, সরি রাত 9টায় না, আগামীকাল 10টায়। কারণ আগামীকাল কোনো পরীক্ষা হবে না, আগামীকাল কোনো পরীক্ষা হবে না। আগামীকাল 10টায় একটা স্লাইডে ক্লাস, 10টায় কারো কোনো ক্লাস আছে? রাত 10টায় স্লাইডে একটা ক্লাস নেওয়ার জন্য, স্লাইডে গার্ডেনিং সম্বন্ধে ক্লাসটা নেওয়া হবে। অর্থাৎ আমরা হোয়াইট বোর্ডে কনসেপচুয়াল এবং স্লাইডে হচ্ছে সেটার ইমপ্লিমেন্টেশন, ফুল A to Z বেসিক সহ একদম একদিনে গার্ডেনিং সম্বন্ধে শেষ করে রেকর্ড করা যাবে যদি তোমরা যদি অংশগ্রহণ করো, আর না হলে কিন্তু এর পরের দিন আর কি আরো একদিন পেছালো। ঠিক আছে, বুঝতে পারছো? এটা বোঝা গেছে না? এখন তুমি দেখো, তুমি যদি বলো ভাইয়া এই জিনিসটার আন্ডার একটা নামকরণ দেখান তো, এখানে খুবই সিম্পল। দেখো ফার্স্ট অফ অল একটা নামকরণ করলাম, ধরো আমাকে বলবো CH3 উপর দিয়ে দিলে CH3, বলছে এটা নামকরণ করে দেখান একটা। খুবই সিম্পল। দেখো ফার্স্ট অফ অল আমাকে বলছে একটা নামকরণ করতে গেলে ফার্স্ট একটু নাম্বারিং জানা থাকতে হয়। এখন নাম্বারিং তো সবাই জানে, নাম্বারিং করে তুমি বলতে পারবা নাম্বারিং কি জিনিস? আবার নাম্বারিং বুঝি না। নাম্বারিং বলতে বোঝাচ্ছি তুমি নাম্বারিং কি, মানে নামকরণের নাম্বারিংটা এদিক থেকে শুরু করবা নাকি এদিক থেকে শুরু করবা, এটা এখন মাথায় রাখার দরকার। নরমালি নাম্বারিং শুরু করারকে প্রাধান্য, মানে নাম্বারিং শুরু করার সময় আমরা প্রাধান্য দিব কাকে জানো? কার্যকরীমূলককে। কার্যকরীমূলক, এখানে কার্যকরীমূলককে অবশ্যই এটা অ্যালকাইল থেকে একটা কার্যকরীমূলক না, কার্যকরীমূলক যেখানে কাছাকাছি পাচ্ছি সেটাকে আমি নাম্বারিং, মানে সেখান থেকে আমি নাম্বারিংটা স্টার্ট করব। কার্যকরীমূলক যেদিকে কাছাকাছি পাচ্ছি অথবা কার্যকরীমূলক যেখানে পাচ্ছি সেখান থেকে আমি নাম্বারিং স্টার্ট করব। স্যার এখনো মাথায় ঢুকে নেই। আচ্ছা দেখো, মাথায় না ঢুকলে ফার্স্ট একটা নামকরণটা করি। ধরো এখন কার্যকরীমূলক এদিক থেকে শুরু করলো, মানে এটা এই শাখার অবস্থানটা এদিক থেকে শুরু করলো 1 নম্বরে, মানে 2 নম্বরে, এদিক থেকে শুরু করলো 2 নম্বরে। দেখো 1 2 3, এদিক থেকে শুরু করলো 1 2 3, সেম। তাহলে যেকোনো একদিক থেকে শুরু করা যাচ্ছে। ফার্স্টে কি বলছিলাম? শাখার অবস্থান দিতে হবে। শাখার অবস্থান দাও। শাখার অবস্থান মানে বুঝো পজিশন দিছো 2। এবার বুঝো সংখ্যা মানে বুঝো শাখা কয়টা আছে, মানে শাখার সংখ্যা কয়টা। শাখা যদি একটা থাকে তখন বলবো আমরা মনো। শাখা যদি একটা থাকে তখন কি বলবো? মনো অথবা কিছু বলবো না কিছু বলবো না। বুঝতে পেরেছি। ডাই বলবো, ডাই কখন? শাখা দুটো থাকলে। এরপরে ট্রাই, শাখা কখন? 3টা থাকলে। টেট্রা, শাখা 4টা থাকলে। স্যার বুঝি নাই। ট্রাই 3টা, ডাই 2টা, শাখা এখানে কয়টা আছে? একটা না, কিছু বলার দরকার নেই। তাহলে শাখার সংখ্যা কার? শাখার নামটা কি বলছিলাম না? একটা শাখার নাম কি হবে? CH3 কি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, আগে ছিল CH4, একটা হাইড্রোজেন চলে গেছে, নাম কি হবে? 2 মিথাইল। এরপরে প্রধান শিক্ষকের কার্বন সংখ্যা কয়টা? একটা, 2টা, 3টা। 3টার জন্য কি হবে? ওই ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম 2 মিথাইল প্রপ। আর লিখবা না, কিছু লিখবা না। এরপর আসি কার্যকরীমূলকের বর্ণনা। কার্যকরীমূলকের বর্ণনা যদি দিতে চাই তাহলে কার্যকরীমূলক এখানে কয়টা আছে? একটাই তো আছে। কোনটা? অ্যালকেন কার্যকরীমূলক না, এটা অ্যালকেন সবগুলো অ্যালকেন। তাহলে কার্যকরীমূলকের অ্যালকেনের নামটা কি? লাস্টে অ্যান না, লিখে দিলাম প্রোপ্যান। এটাই ছিল হচ্ছে আমার বেসিক কনসেপ্ট, আর কিছু না। ওকে, সো এখন বুঝা গেছে ভাই আজকে নেন স্লাইডের ক্লাসটা। রাত 9টায় নাকি সকাল 9টায়? স্যার 10টায় ক্লাস আছে। ইস, মিস করলা। আরে তোমরা আসলে আনলাকি। পারবো না ভাই 11টা নিয়ে, আবার আনলাকি। মিস করলা, নিজের কপাল নিজে মারি দিলে। এত সুন্দর একটা স্লাইড ছিল, মিস করে দিলা তাহলে ক্লাসটা। খুব মজা পাইতা কিন্তু, মানে আমার সবচেয়ে বেস্ট পারফরমেন্স থাকতো আগামীকাল রাত 10টায়। স্লাইডের কনসেপচুয়াল ক্লাস 6টায়, রাত 10টায় হচ্ছে ওটার উপরে ইয়াটা আর কি। আচ্ছা দেখো 2 মিটার প্রবলেম লাগা গেছে না? এখন এর পরবর্তীতে এই জিনিসগুলো যদি বলতে চাই, এখন এটার আন্ডারে আমরা সবগুলো করলাম। এখন একটা প্রশ্ন, ভাই নাম্বারিং কিভাবে আমরা জিনিসটা দেখবো? নাম্বারিং খুব সিম্পল। নাম্বারিং নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। নাম্বারিং জাস্ট মাথায় রাখবা যে এই শাখা বা এটা হচ্ছে মূলক, এই মূলকটা কোন দিকে কাছাকাছি পাচ্ছি এটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আজকে एग्जाम হচ্ছে রাত 10:30 এ। एग्जामेর ডেট পিছাবো, বাট এখন না, একটু পরে। एग्जामेর ডেট পিছাবো, তবে একটু পরে। আচ্ছা দেখো আমি আরেকটা নামকরণ তোমাকে দেখাচ্ছি। ধরো অ্যালকেনের নামকরণ, আমরা ফার্স্টে অ্যালকেনের নামকরণ কিছুটা দেখাবো, এরপর অ্যালকিন, এরপর অ্যালকাইন, এরপরে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, হালকা একটু দেখিয়ে সুন্দর করে আমরা কিসে প্রকাশ করব। আজকে एग्जाम আছে আজকে। एग्जाम নিয়ে এত বেশি তাড়াহুড়া করিও না, एग्जाम আছে।
ভাই আজকে এক্সাম নাই, আজকে এক্সাম আছে, আগামী কাল এক্সাম থাকবে না যে, আজকে এক্সাম আছে। দেখো অ্যালকেন আমরা সবাই জানি সেটা হচ্ছে কি CnH2n+2। তো অ্যালকেনের নামকরণগুলো খুবই সিম্পল। ধরো এখানে কার্বন আছে, কার্বন আছে, এই জায়গায় উপরে তুমি হাইড্রোজেন উপরে দিছো, ধরো এখানে তুমি একটা হাইড্রোজেন দিয়ে দিছো, এই জায়গায় তুমি একটা হাইড্রোজেন দিয়ে দিছো, এই জায়গায় তুমি সরি হাইড্রোজেন না মিথাইল দিয়ে দিছো, এই জায়গায় তুমি CH2 দিয়ে দিছো। ধরো এই ধরনের নামকরণগুলো। এখন এগুলোতে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এগুলোতে কিন্তু কোনো ধরনের বেসিক দরকার নেই, নামকরণ কোনো রুলস টুলস আমি এখানে মাথায় রাখার দরকার নেই, এত কিছু মাথায় রাখার দরকার নেই। আমি এখানে যে বিষয়টা দেখবো, ধরো আমি এখানে CH3 দিই নাই, আমি একটু ফার্স্ট ইজি করে দিচ্ছি, এই জিনিসটা আমি দেখলাম। এখানে ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আচ্ছা প্রথমটা দিছি না ওইটাও করবো বাট এটাও করবো, এখানে ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে ভাই নাম্বারিং নিয়ে এখন প্যারা নেওয়ার দরকার নেই, কারণ নাম্বারিং আমরা পরে করবো। ফার্স্ট অফ অল একটা জিনিস ভালোভাবে দেখবা, সেটা হচ্ছে কি যে এখানের মধ্যে নাম্বারিং স্টার্ট করতেছি যে দিক থেকে স্টার্ট করব সেম দিকে, মানে যে দিক থেকে স্টার্ট করতেছি না কেন সব দিক থেকে আমার এইগুলোর অবস্থান সেম। তার মানে আমি যদি এদিক থেকে স্টার্ট করি এদের অবস্থান সেম, এদিক থেকে স্টার্ট করলে এদের অবস্থান সেম, তাহলে আমি তো প্যারা নিব না। আমি বললাম 1 2 3 4 সুন্দর করে আমি এটা প্যারা নিব না। এরপর আমাকে একটু আগে আমি স্ট্রাকচার অঙ্কন করছি না, ওখানে আমাকে বলছিল যে ফার্স্টে কি লিখলাম ভাই, শাখার অবস্থান সংখ্যা নাম। শাখার অবস্থান কত? 2 এ 3 এ 2 এবং 3 শাখার অবস্থান। ফার্স্টে আগে শাখার অবস্থান লিখতে বলছে 2 এবং 3। এরপর শাখার সংখ্যা কয়টা হাইফেন দিতে হবে। শাখার সংখ্যা কয়টা? 2টা। 2 3 ডাই বলছিলাম না, শাখার সংখ্যা কয়টা? ডাই। ডাই মানে 2টা। শাখার নামটা কি? শাখার অবস্থান লিখছি, এটা কি অবস্থান, এটা কি সংখ্যা, এরপরে কি নাম। মিথাইল স্পেলিং হচ্ছে এটা, মিথাইল স্পেলিং, আচ্ছা ঠিক আছে মিথাইল স্পেলিং ঠিক আছে, হ্যাঁ 2 3 ডাইমিথাইল। আর এখানে প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা? ওয়ার্ড রুট। দেখো এরপরে কি ছিল? শাখার অবস্থান সংখ্যা নাম, এরপরে ওয়ার্ড রুট, মানে প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা? 4টা। তার জন্য কি হবে? বিউট। বিউট, এটা বাট না, এটা বিউট, এটা হচ্ছে বিউট। বিউট লিখছো, লেখার পরে এরপরে লেখার পরে কাজটা কি? লেখার পরে প্রধান শিকলে কার্বন সংখ্যা লিখছো, এবারে কার্যকরীমূলকের সংখ্যা নাম, কার্যকরীমূলকের সংখ্যা অবস্থান, অবস্থান সংখ্যা নাম, কার্যকরীমূলকের অবস্থান সংখ্যা নাম, অবস্থান সংখ্যা নাম, অবস্থান সংখ্যা নাম। এটা কার্যকরীমূলক কোনটা এখানে? অ্যালকেন না? অ্যালকেন এখানে সব জায়গায় আছে, তাহলে অবস্থান লেখার দরকার নেই। সংখ্যা শুধুমাত্র লিখবো, সংখ্যা লেখার দরকার নেই, শুধুমাত্র আমরা লিখবো নামটা, কারণ অ্যালকেনের ক্ষেত্রে শুধুমাত্র নামটাই লিখবো। তাহলে 2 3 ডাইমিথাইল বিউটেন। আমার মনে হয় ক্লাস এখানে অফ করে দিচ্ছি, কারণ তোমরা আর নিতে পারবা না, আর নিতে পারবা না ক্লাসটা। ক্লাস এখানে অফ। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। সো আগামী কাল, আজকে তো পরীক্ষা আমরা নিচ্ছি হচ্ছে তোমার আজকের ক্লাসের উপরে, আগামী কাল নামকরণের নেমিং এর বেসিক কনসেপ্ট কন্টিনিউ হবে এবং প্লাস সমানতা ধরে ফেলবো। অর্থাৎ আমরা নেমিং করব পরে, অ্যালকেনের নেমিং বিস্তারিতগুলো মানে আমরা ইন্ট্রোডাকশন দিব, বাট বিস্তারিত পড়ব হচ্ছে পরবর্তীতে। ক্যাটালগটা দেখে আসবা সবাই, একটু আবার ক্যাটালগ দেখে আসবা। ক্যাটালগ দেখলে তুমি বুঝবা যে এরপরে কি পড়াচ্ছি। সবাই ক্যাটালগ দেখে আসবা, কারণ আমরা ক্যাটালগ মেনে চলবো। এটা এমন না যে সেলুনে আসছি ক্যাটালগ দেখাইছে সো চুল কেটে দিছে একরকম, ক্যাটালগে ছিল আরেক রকম, এরকম না। আমরা সেলুন পড়াচ্ছি না, আমরা সেলুন চালাচ্ছি না, আমরা চালাচ্ছি পিওসি। সো পিওসি ইজ এ ব্র্যান্ড। সো ভালো থাকবা সবাইকে। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, সব ভালো থাকবা। ওকে।